শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো এবং অনেক ভালোভাবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আর তোমাদের প্রস্তুতিকে আরো সুন্দরভাবে গুছিয়ে দিতে আজকে আয়োজন করেছি রাবি স্পেশাল বাংলা ক্লাস 2। তো এই পর্বে আমরা আলোচনা করব আজকে বাংলা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তোমরা যারা যারা আমার সাথে যুক্ত হয়েছো সবাই একটু কমেন্ট করে জানাবে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। এবং আজকে আমাদের সাথে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছো। কে কোন জেলা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও। সবাই একটু দ্রুত বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দাও, দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমরা সবাইকে নিয়ে একসাথে ক্লাসটি উপভোগ করবো ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত একটু আমাকে জানাও যে আমার সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছো। আমি দেখতে পাচ্ছি বগুড়া থেকে যুক্ত আছো, সাতক্ষীরা থেকে যুক্ত আছো। আমাদের সাথে যারা অর্ণব স্যার পেজ থেকে যুক্ত হয়েছো তোমরা ঝটপট কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে যুক্ত হয়েছো। আমাদের সাথে কিন্তু আজকে অর্ণব আহমেদ ফাহিম স্যারও যুক্ত আছেন। তো তোমরা সবাই যুক্ত হও এবং অর্ণব স্যার আজকে জন্মদিন, তোমরা স্যারকে উইশ করো। ক্লাস আমরা শুরু করছি। আদাব ভাইয়া, হ্যাঁ আদাব। যারা যারা যুক্ত আছো একটু দ্রুত কমেন্ট করো, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি খুলনা থেকে যুক্ত আছো, খুলনা থেকে, সাতক্ষীরা থেকে যুক্ত আছো, জামালপুর থেকে যুক্ত আছো, চিটাগং ইউনিভার্সিটি 10 তারিখ পরীক্ষা। ঠিক আছে, সাজেশন দিব ইনশাল্লাহ। টাঙ্গাইল থেকে যুক্ত আছো দেখতে পাচ্ছি, হিয়া টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত আছো, ময়মনসিংহ থেকে আমাদের সাথে প্রিয়া যুক্ত আছো, রাজবাড়ী থেকে। আর কে কোথা থেকে যুক্ত আছো ঝটপট কমেন্ট করো। আর কে কোথা থেকে যুক্ত আছো ঝটপট দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, দ্রুত একটু কমেন্ট করো। সবাই সালাম দিচ্ছ, সবার সালাম একসাথে গ্রহণ করছি। বগুড়া থেকে যুক্ত আছো, নেত্রকোনা থেকে যুক্ত আছো, ঢাকা থেকে যুক্ত আছো আমি দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আমরা নেক্সট এচিভার থেকে আজকে আমরা ক্লাসটা নিচ্ছি। তোমরা আমাদের রাশেদ স্যার পেজ, অর্ণব স্যার পেজ, কোনো সমস্যা নেই, সব পেজের কমেন্ট পড়বো, একসাথে ক্লাস করবো ইনশাল্লাহ। আর তোমাদেরকে বলেছিলাম আমরা এখন থেকে ধারাবাহিকভাবে রাত 11টায় বাংলা ক্লাসগুলো নিব। চোখ রাখবে রাত 11টায় বাংলা ক্লাস করার জন্য। আমাদের প্রথম প্রশ্ন চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন আসছে 82। এই 82 সংখ্যাটির শুদ্ধ পূরণবাচক রূপ কি? 82, 82, এই 82 শব্দটা শুদ্ধ পূরণবাচক রূপ কি? 82 শব্দের শুদ্ধ পূরণবাচক রূপ কি? দ্রুত একটু কমেন্ট করো, 82 শব্দটির শুদ্ধ পূরণবাচক রূপ কি? দ্রুত দ্রুত একটু কমেন্ট করো। রাইট অ্যান্সার, দ্রুত কমেন্ট করো। 82, 82 শব্দের পূরণবাচক রূপ কি? 82 শব্দের পূরণবাচক রূপ কি? 82 শব্দের পূরণবাচক রূপ কি? সবাই দ্রুত একটু কমেন্ট করো, 82 শব্দের পূরণবাচক রূপ কি? দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ থেকে যুক্ত আছো। পিডিএফ কই স্যার? পিডিএফ পাবো ভাইয়া, আগামীকালকে আমরা পূর্ণাঙ্গ একটা পিডিএফ দিব ইনশাল্লাহ। আমাদের জব ব্যাচের স্টুডেন্টদের জন্য আমরা আগামীকাল পিডিএফ দিব এবং আমাদের এডমিশন শিক্ষার্থীদের জন্য আমরা রাবির একটা পূর্ণাঙ্গ একটা সাজেশন তৈরি করছি ইনশাল্লাহ। আজকে ক্লাস সর্বোচ্চ শেয়ারকারী শেয়ার করে রাখো, শেয়ার করে তোমরা আমাকে জানাও ইনশাল্লাহ। আজকের ক্লাস এবং গতকালকে ক্লাস যারা শেয়ার করেছো তোমাদেরকে ইনশাল্লাহ আমরা পিডিএফ দিয়ে দিব। তো তোমরা যারা যারা যুক্ত আছো তোমরা অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে মেনশন করতে ভুলবে না, ক্লাসটি শেয়ার করতে ভুলবে না। ওকে,
আমাদের এর আগের ক্লাসে অনেকে বলতে পারো ভাই এখানে 21 থেকে প্রশ্ন কেন শুরু। আমাদের এর আগের ক্লাসে আমরা 20তম প্রশ্ন পর্যন্ত পড়িয়েছিলাম। রাবি স্পেশাল সাজেশন ব্যাচে আমরা এই সাজেশন ক্লাসগুলোতে আমরা একটা সিরিজ আকারে পড়াবো, তোমাদেরকে গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্নগুলো আমরা পড়াবো। আমরা সংখ্যাবাচক শব্দ, এই যে সংখ্যাবাচক শব্দের ক্লাসে আমরা বলছিলাম যে 82, আমরা জানি যে তারিখবাচক শব্দ আছে, তারিখবাচক তারিখবাচক শব্দ আছে। তারিখবাচক শব্দ কি? তারিখবাচক শব্দ আমরা বলছিলাম যে পহেলা, দোসরা, তেসরা, এগুলো হচ্ছে তারিখবাচক শব্দ। ঠিক আছে, তো সংখ্যাবাচক শব্দ কি? আমরা বলছিলাম সংখ্যাবাচক শব্দ কি? সংখ্যাবাচক শব্দ আমরা বলছিলাম যে সংখ্যাবাচক শব্দ কি, এই সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা বলছিলাম যে 82। 82 এই শব্দটা, এই 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 82 সংখ্যাটার পূরণবাচক রূপ কি? পূরণবাচক রূপ হচ্ছে 82তম। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে 82তম। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে 82তম। রাইট অ্যান্সার কি হবে? 82তম। আমাদের সাথে দেখতে পাচ্ছি মুইজ যুক্ত আছে, লিখেছে আসসালামু আলাইকুম। আমাদের সাথে দেখতে পাচ্ছি আশরাফ যুক্ত আছে, লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, সবাই একটু দেখো তো 82, এই 82তম রূপ, এই 82 কি হবে? পূরণবাচক রূপ কি হবে? 82তম। ওকে, সেকেন্ড প্রশ্ন বলছে যার ভেতরে, দেখো যার ভিতরে ড্যাশ, যার ভিতরে ড্যাশ সেই বাইরে ভয় পায়, সেই বাইরে ভয় পায়, এই শূন্যস্থানে কি বসবে? এই শূন্যস্থানটাতে কি বসবে? পাপ, মিথ্যা, ভয়, অসত্য। কি হবে রাইট অ্যান্সার? দ্রুত কমেন্ট করো। আমি বলছিলাম যে গত ক্লাসে যে আমার এই প্রশ্নের আনসার গুলো তোমরা পারো তারা অবশ্যই একটা লাভ রিয়েক্ট কমেন্ট করবে, আর যে প্রশ্নগুলো তুমি পারো না সেগুলো একটা স্যাড রিয়েক্ট কমেন্ট করবে এবং স্ক্রিনশট রেখে দিবা। ঠিক আছে, তো সবাই তো বলো 22 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? বলো তো দেখি বাচ্চারা, 22 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 22 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? বলো তো দেখি 22 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? দেখো প্রশ্নটা আছে যার ভেতরে, ড্যাশ, যার ভেতরে ড্যাশ একটা শূন্যস্থান আছে, যার ভিতরে পাপ হবে না মিথ্যা হবে না ভয় হবে না অসত্য হবে, যার ভেতরে ড্যাশ সেই সেই বাইরে ভয় পায়, সে কি পায়? বাইরে ভয় পায়, সে বাইরে কি পায়? ভয় পায়। যার ভিতরে কি হবে? রাইট অ্যান্সার কি হবে? বলো তো দেখি রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? 22 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে ভয়। রাইট অ্যান্সার কি হবে? ভয়। তার মানে যার ভেতরে ভয়, এখানে রাইট অ্যান্সার কি হবে? যার ভেতরে ভয়, যার ভেতরে ভয় সেই কি করে? সেই বাইরে ভয় পায়, সেই বাইরে ভয় পায়। তাহলে যার ভেতরে ভয় সেই বাইরে ভয় পায়, সেই বাইরে ভয় পায়। তাহলে 22 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অথবা তোমরা বলতে পারো অপশন ঘ। অপশন গ। যারা যারা রাইট অ্যান্সার হয়েছে তারা একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো। যার যার প্রশ্নের উত্তর হয়েছে সঠিক হয়েছে তারা একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো। এই যে উর্মি তোমার ভুল হয়েছে, তুমি একটা স্যাড রিয়েক্ট কমেন্ট করো। তুমি কি করবা? একটা স্যাড রিয়েক্ট কমেন্ট করবা। যার যার প্রশ্নের সঠিক উত্তর হয়েছে তারা লাভ রিয়েক্ট কমেন্ট করবা, আর যার হয় নাই সে একটা স্যাড রিয়েক্ট কমেন্ট করে স্ক্রিনশট রেখে দিবা। এটা মুখস্থ করে ফেলবা। কি করবা? মুখস্থ করে ফেলবা। ওকে, এরপর আসি আমরা এরপরের প্রশ্ন। বলছে 23 নম্বর প্রশ্ন, একটু খেয়াল করো কি বলছে। কোনটি ব্যতীত মানব কল্যাণ স্রেফ দান খয়রাতের মতো অমর্যাদায়ক? মানে বলছে কোনটা ছাড়া, এই যে মানবের কল্যাণ, আমরা মানব কল্যাণ একটা প্রবন্ধ পড়েছি, এই মানব কল্যাণ মূলত কি বোঝায়? মানবের কল্যাণ, মানবের কল্যাণ। বলছে কোনটি ব্যতীত মানব কল্যাণ স্রেফ, মানে স্রেফ মানে হচ্ছে একদম এক্স্যাক্টলি কোনটি ছাড়া মানব কল্যাণ দান খয়রাতের মতো মনে হয়? দান খয়রাত করা তো আসলে মানব কল্যাণ না, দান খয়রাত তো মানব কল্যাণ না। তাহলে মানবের কল্যাণ করতে হলে কোনটি করতে হবে? এটাই বলছে। রাইট অ্যান্সার কি হবে? একটু দ্রুত কমেন্ট করো। 23 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? দ্রুত কমেন্ট করো। কোনটি ব্যতীত মানবের কল্যাণ, কোনটি ব্যতীত মানবের কল্যাণ স্রেফ দান খয়রাতের মতো অমর্যাদায়ক? দ্রুত কমেন্ট করো। কোনটি ব্যতীত, কোনটি ব্যতীত? অনেকে কমেন্ট করছো উপলব্ধি, উপলব্ধি, মর্যাদা, এসকে লিখেছো মর্যাদা, উর্মি সেড্রিক কমেন্ট করেছো, থ্যাংক ইউ। ওকে, দেখতে পাচ্ছি পার্থ, আমাদের জিলাপি পার্থ চলে আসছে, লিখেছে ডি, মায়ের দরকার। এরপর আসো কোনটি, কোনটি ব্যতীত, হ্যাঁ কমেন্ট করো কোনটি ব্যতীত, কোনটি ব্যতীত। ওকে ওকে, ঠিক আছে। অনেকে দেখছি কমেন্ট করছো, হাইলাইট কমেন্ট করছো, মেনশন করছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। ওকে, কোনটা ব্যতীত মানবের কল্যাণ স্রেফ দান খয়রাতের মতো? দেখো এখানে অপশন কতে আছে কি? উত্তরণ। কিসের উত্তরণ ভাই? জানি না। এরপর অপশন খ সংযোগ। সংযোগ ছাড়া মানব কল্যাণ কি খয়রাতের মতো? না ভাই। উপলব্ধি। কি বলছে? উপলব্ধি। দেখো একটু চিন্তা করো, উপলব্ধি, আমাদের উপলব্ধি করতে হবে আমরা মানবের কল্যাণ করতে আসছি, জায়গায় খয়রাত করতে আসি নাই। আমি 5 টাকা কাউকে দান করতে আসি নাই, এটা খয়রাত করা, দান করা।
মানবের কল্যাণ এরকমই হবে যে আমি তাকে আজকে এমন ভাবে আমি তাকে হেল্প করলাম বা আমি এমন ভাবে তাকে কল্যাণকর করলাম যেন নেক্সট টাইম সে আর হাত পেতে খেতে না হয়। তাহলে আমাকে উপলব্ধি করতে হবে যে আমি ভিক্ষুককে ভিক্ষুকই রাখবো না, সেজন্য আর ভিক্ষা করা না লাগে, এরকম ভাবে আমি কল্যাণ করব। তাহলে মানবের কল্যাণ করতে গেলে আমাকে কি করতে হবে? উপলব্ধি। উপলব্ধি তাহলে বলছে কোনটি ব্যতীত মানব কল্যাণ স্রেফ দান খয়রাতের মতো অমর্যাদায়ক। তাহলে কোনটা ছাড়া? উপলব্ধি ছাড়া। রাইট অ্যান্সার কি হবে? উপলব্ধি। যারা যারা এই উপলব্ধি রাইট অ্যান্সার হয়েছে, যাদের গুলো রাইট অ্যান্সার হয়েছে, সবাই একটা লাভ ডিরেক্ট কমেন্ট করো। আর যারা যারা ভুল উত্তর দিছো তারা একটা স্যাড ডিরেক্ট কমেন্ট করে, স্যাড ডিরেক্ট কমেন্ট করে কি করবা? একটা স্ক্রিনশট রেখে দিবা। রাইট অ্যান্সার হচ্ছে উপলব্ধি। রাইট অ্যান্সার হচ্ছে উপলব্ধি। এখনো তোমরা ফার্স্ট পেপারে কাঁচা। তুমি চিন্তা করো, তুমি একটু চিন্তা করো যে এখনো তুমি ফার্স্ট পেপারে কাঁচা, কারণ এই প্রশ্নগুলো তো হচ্ছে একদম বাচ্চা প্রশ্ন। মানে তোমাকে এখন মাথায় রাখতে হবে, ভাই আমি ব্যাকরণের জটিল জটিল টার্ম শিখবো নাকি এখন আমি বাংলা ফার্স্ট পেপারটা রিভিশন করব। তাহলে এর জন্য আমি বলছিলাম যে শিখা বইটাতে একদম গুরুত্বপূর্ণ জিস্ট জিনিসগুলো দেয়া আছে, জাস্ট একবার চোখ বুলে যাও, ইনশাল্লাহ এখান থেকে তুমি একটা গুরুত্বপূর্ণ একটা সাজেশন পেয়ে যাবা। ঠিক আছে, যার যার কাছে শিখা বই আছে তোমরা নিয়ে নিছো আলহামদুলিল্লাহ, আর যাদের কাছে নাই অলরেডি আমাদের রকমারিতে আজকে নতুন ভাবে 20 কপি বই, জাস্ট 20 কপি বই রিস্টোর হয়েছে। 20 কপি বই আছে, জানি না সন্ধ্যায় দেওয়া হয়েছে এখনো আছে কিনা। যাদের নাই রকমারি থেকে অর্ডার করে নিও। আর কোথাও যাই জানি না আছে কিনা, লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে না, আমাদের কাছেও নাই। যারা শিখা বইটা নেও নাই লাইব্রেরি থেকে যদি আশেপাশে পাও নিয়ে নিও, আর না পাইলে রকমারিতে অল্প কয়েকটা আছে নিয়ে নিও, না হয় স্টক আউট হয়ে যাবে। গত 15 দিন যাবত স্টক আউট ছিল রকমারিতে। ওকে, তো যারা যারা হয়েছে সঠিক উত্তর হয়েছে তাদেরকে থ্যাংক ইউ, আর যারা পারো নাই তারা ভাই শিখে নাও। ওকে, 24 নম্বর প্রশ্ন বলছে আমরা শব্দটি কোন ধরনের সমাসের উদাহরণ? আমরা, আমরা একটু খেয়াল করো, আমরা শব্দটি কোন ধরনের সমাস? এটা কি বলছে? কোন সমাস? আমরা সমাসটি কোন ধরনের সমাস? এখানে বলছে অলুক বহুব্রীহি তৎপুরুষ কর্মধারয় এক শেষ দ্বন্দ্ব সমাস। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? বাচ্চারা কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? আমরা কোন সমাস? 24 নম্বর প্রশ্ন বলছে আমরা কোন ধরনের সমাস? অলুক বহুব্রীহি তৎপুরুষ কর্মধারয় একশেষ দ্বন্দ্ব সমাস। রাইট অ্যান্সার কি হবে? স্যার আজকে কমেন্ট করতে কষ্ট হচ্ছে, অনেক শীত। অনেক শীত? প্রিয়া, এই শীতের মধ্যে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও না, থালা বাসন মাজা লাগবে। এই যে স্বামী আসবে অফিস করে, ওকে খাবার দাবার খাওয়ায় প্লেট মাজা লাগবে, কিন্তু আমি বলে দিলাম। ঠিক করে ক্লাস করো, নোট করো। না হয় চান্স না পাইলে বিয়ে দিবে, হোটেলটা পরিবর্তন করে দিবে। এই রাতের বেলা তোমার স্বামী আসবে, আসার পরে তাকে খাবার দাবার খাওয়ায় সুন্দর করে হাত যে প্লেট মাজা লাগবে, বুঝছো? তো এগুলা না করে, ভন্ডামি না করে পড়াশোনায় আসো। স্টুডেন্ট ভালো, পড়াশোনা করো না, যদি দুষ্টামি করো। সবাই কমেন্ট করতেছো ডি 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 মানে কি? ডি, একশেষ দ্বন্দ্ব সমাস। ওকে ফাইন, আমি একশেষ দ্বন্দ্ব সমাস সম্পর্কে একটু বলি। দেখো এই আমরা শব্দটার ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে তুমি বা আমি, তুমি, আমি, তুমি, আমি, তুমি, সে, আমি, তুমি, সে, আমি, তুমি, সে। এটার ব্যাস বাক্য হচ্ছে আমি, তুমি। একটু খেয়াল করো, আমি, তুমি, সে। এখন এই আমি, তুমি, সেটা এটার ব্যাস বাক্য গুলো কিভাবে করবো? দেখো আমরা এটার ব্যাস বাক্য কিভাবে করব? আমরা এইটার ব্যাস বাক্য করবো আমি, আমি, তুমি ও সে। ঠিক আছে, তাহলে এগুলো কি? এই জায়গায় তিনটা পদ আছে, আমি, তুমি, সে। এটা কি? আমরা। এটা কি? আমরা। এগুলো কি হবে? আমরা। আমি, তুমি, সে, আমরা। তার মানে এগুলো হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। এগুলো কি সমাস? একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে একশেষ দ্বন্দ্ব সমাস। দেখো আমাদের দ্বন্দ্ব সমাসগুলোর মধ্যে আমরা বলছি যে মিলনার্থক দ্বন্দ্ব সমাস আছে। মিলনার্থক দ্বন্দ্ব সমাস কি? মিলনার্থক দ্বন্দ্ব সমাস হচ্ছে বৈবাহিক সূত্রে আবদ্ধ অথবা একই অর্থ প্রদান করে, সেগুলোকে আমরা বলি মিলনার্থক দ্বন্দ্ব সমাস। কি বলি? মিলনার্থক দ্বন্দ্ব সমাস। যেমন বাবা মা, মা বাবা মা, বাবা মা, তারপর হচ্ছে ভাই বোন, এগুলো কি? মিলনার্থক দ্বন্দ্ব সমাস। যেমন আছে কি? চা বিস্কিট, মানে কি দুইটাই হচ্ছে নাস্তা অর্থে আসে। যে লাউ কুমড়া, তাহলে লাউ কুমড়া কি? লাউ এবং কুমড়া দুইটাই কি? সবজি অর্থে আসে। তাহলে এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এগুলো কি? এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস।
দেখো এখানে সমাসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ সমাস হচ্ছে যেমন বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। বিপরীতার্থক কি ভাই? একটার বিপরীতে আরেকটা থাকবে। বিপরীতার্থকে কি থাকবে? একটার বিপরীতে আরেকটা থাকবে। একটার বিপরীতে আরেকটা, যেমন কি উঁচু নিচু, উঁচু নিচু, উঁচু নিচু, উঁচু নিচু, তাহলে উঁচু নিচু, জমা খরচ আয় ব্যয়, ঠিক আছে? উঁচু নিচু, জমা খরচ আয় ব্যয়, দিন রাত, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। ওয়াসি লিখেছে জয় বাংলা ভাই, এই ভণ্ড। এরপর আসো, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস গেল, এরপর দেখো আমরা বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। বিরোধার্থক দ্বন্দ্ব সমাস কি? বিরোধপূর্ণ সম্পর্ক, একটা একটার সাথে মারামারি সম্পর্ক, এগুলোকে বলা হয় বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। যেমন সাপে নেউলে মারামারি সম্পর্ক, ওহি নকল মারামারি সম্পর্ক, দা কুমড়া কাটাকাটি সম্পর্ক, তাহলে এগুলোকে বলা হয় বিরোধার্থক দ্বন্দ্ব সমাস, মানে বিরোধপূর্ণ সম্পর্ক যেগুলোকে, এগুলোকে বলা হয় বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস। তারপর খেয়াল করি আমাদের আছে যে সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক মানে কি? আমরা জানি সমার্থক শব্দ পড়ছি, সমার্থক শব্দ কি বাচ্চারা বলো তো দেখি? সমার্থক শব্দ মানে হচ্ছে একটা শব্দের আরেকটা অর্থ, মানে একই শব্দের অনেকগুলো থাকে। যেমন সমার্থক শব্দ আমাদের থাকে কাপড় চোপড়, কাগজপত্র, তার মানে কাগজ যেই জিনিস ভাই, পত্র একই জিনিস। কাগজ যেই জিনিস, পত্র একই জিনিস। আমাদের পরীক্ষায় থাকে কল কারখানা, কল কারখানা, কল কারখানা, তাহলে কল, কল অর্থে যে জিনিস বুঝি, কারখানা বলতে আমরা একই জিনিসকে বুঝি। তাহলে এগুলো হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। এরপর আছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস কি? আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, হাত, পা, নাক, কান, মাথা, মুন্ডু, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অঙ্গ, এগুলো হচ্ছে অঙ্গ, তাহলে এগুলোকে বলা হয় অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। এখন আমাকে খেয়াল করতে হবে ভাই, এখানে পরীক্ষায় একটা জিনিস থাকে যে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আসিতেছে। নাক কান গলা বিশেষজ্ঞ, নাক কান গলা, তাহলে নাক কান গলা, এখানে দেখো তো তিনটা পদ আছে, তাহলে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস। এগুলো ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে নাক কমা, নাক কমা কান ও গলা বিশেষজ্ঞ, ঠিক আছে, এগুলোকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব সমাস। ওকে, এরপর একটা আছে অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাস কি? যেগুলোতে বিভক্তি লোপ পায় না সেগুলোকে অলুক দ্বন্দ্ব সমাস বলা হয়। যেমন দেশে বিদেশে, এগুলো ব্যাস বাক্য হচ্ছে দেশে ও বিদেশে। আশা করি এই দ্বন্দ্ব সমাস থেকে যত যা আছে তোমরা ইনশাল্লাহ বুঝে গেছো। ওকে, এখন আমি এর পরের প্রশ্নে আসি। বলছে মুরিদ, এই যে আমরা বলি না কোন পীরের মুরিদ, যে আমাদের অর্ণব পীরের মুরিদ আমরা অনেকে, আমাদের আমির পীরের মুরিদ আমরা অনেকে, রাশেদ পীরের মুরিদ আমরা অনেকে। তো এই যে মুরিদ, একটু খেয়াল করো, মুরিদ, মুরিদ কোন ভাষার শব্দ? দেখো মুরিদ কোন ভাষার শব্দ? মুরিদ কোন ভাষার শব্দ? বাচ্চারা বলো তো। ফাতেমাতুজ জোহরা লিখেছে আসসালামু আলাইকুম। সালাম, ওয়ালাইকুম আসসালাম। আমাদের পার্থ সারথী লিখেছে একই অর্থ কিন্তু শব্দ আলাদা। হ্যাঁ, একই অর্থ শব্দ আলাদা, সেগুলিকে আমরা বলি সমার্থক শব্দ। ওকে, আমাদের উর্মি লিখেছে হাত পা। হা পা মানে কি? আচ্ছা, রাশেদ স্যার আর রাশেদ স্যারের মুরিদ, রাশেদ পীরের মুরিদ, ওয়াসি হচ্ছে রাশেদ পীরের মুরিদ। ওয়াসি আমার প্রিভিয়াস স্টুডেন্ট, ও হচ্ছে রাশেদ পীরের মুরিদ, ঠিক আছে। আচ্ছা, বাকি কারা কারা আছে রাশেদ পীরের মুরিদ একটু দেখি। আচ্ছা ঠিক আছে, একটু দেখি। ওকে, আসো আসো আসো। ওকে, কথা বলবো না। ওকে, আমরা একটু আসি। তো আমরা বলছিলাম এখানে রাইট অ্যান্সার কি হবে? মুরিদ। মুরিদ শব্দ, মুরিদ শব্দটি কোন ভাষার শব্দ? দেখো আমাদের শব্দ ভান্ডার থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, আমাদের শব্দ ভান্ডার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। শব্দ ভান্ডার, শব্দ ভান্ডার, এই শব্দ ভান্ডার থেকে পরীক্ষা প্রশ্ন হয়। আমি খুব চমৎকার টেকনিক দিয়ে দিয়ে তোমাদেরকে পড়াইছিলাম, বিভিন্ন গল্প বলে বলে তোমাদেরকে পড়াইছিলাম, মনে পড়ে কিনা আমি জানি না। আমি পড়াইছিলাম দেশি শব্দ 4 পর্বে বিয়ের গল্প দিয়ে, দু একদিন আগে মেবি ক্লাসটা নিছি। তারপর আমি পড়াইছিলাম তোমাদেরকে যে ফার্সি শব্দ মনে রাখার টেকনিক। তারপর আমি পড়াইছিলাম আরবি শব্দ মনে রাখার টেকনিক, যে আমরা এই যে মৌসুমী নায়িকা মৌসুমীর গল্পের আমরা উদাহরণ দিয়ে আমরা পড়াইছিলাম, মৌসুমীর যে সিনেমার কাহিনী দিয়ে তোমাদেরকে গল্পগুলো পড়ে পড়ে শোনাইছিলাম। আশা করি তোমরা ওই আমাদের শব্দ ভান্ডারের ক্লাসগুলো করছো, আর যদি না করে থাকো ইনশাল্লাহ আমাকে জানাবা, আমি ক্লাস নিয়ে দিব। রাকিব আলী লিখছে আমি যে আদাব দিলাম, হ্যাঁ আদাব ভাইয়া। ওকে, তাহলে একটু খেয়াল করো মুরিদ, মুরিদ শব্দটি কোন ভাষার শব্দ? মুরিদ শব্দটি কোন ভাষার শব্দ বলো তো বাচ্চারা? দেখো 25 নম্বর প্রশ্ন, মুরিদ শব্দটি হচ্ছে, তোমরা অনেকেই কমেন্ট করছো আরবি ভাষার শব্দ। যাদের প্রশ্ন হয়েছে তারা লাভ রেট কমেন্ট করো, এখনই এখনই দ্রুত দ্রুত লাভ রেট কমেন্ট করো। আর যাদের হয় নাই তারা একটা স্যাড রেট কমেন্ট করবা। তাহলে আরবি ভাষার শব্দ কি শব্দ? আরবি শব্দ কি শব্দ? আরবি শব্দ। আমাদের অনেক শিক্ষার্থী আছো, তোমরা আরবি শব্দটা এইভাবে লিখছো। এইভাবে কেন লিখবা ভাইয়া? এটা একটা ভাষার নাম। এটা কি নাম? ভাষার নাম। আমি বাংলা বানানের ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম যে দেশ
দেশ, জাতি, দেশ, জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে রস্বীকার হয়। কি হয়? রস্বই বা রস্বীকার হয়। দেশ, জাতি, ভাষার ক্ষেত্রে সবসময় রস্বীকার হয়। জাস্ট তিনটা দেশ বাকি আছে, তিনটা দেশ ব্যতিক্রম। সেগুলো হচ্ছে চীন, শ্রীলঙ্কা, চীন, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। মালদ্বীপ এই তিনটা দেশ ছাড়া বাকি সকল সকল দেশের বানানে রস্বীকার হবে। তিনটা দেশ ছাড়া বাকি সকল দেশের বানানে দেখবা আমেরিকা, ঠিক আছে, চীন, সরি চীন তো বলছে, আমেরিকা, কাতার, তারপর হচ্ছে এরকম করে আমরা যত দেশ আছে দেখবা হাঙ্গেরি, ঠিক আছে, বুলগেরিয়া, এইরকম যে দেশগুলো আছে, যত দেশ আছে, দেশ, জাতি, ভাষা, এই তিনটা জায়গা সবসময় রস্বীকার হয়। বাকি ব্যতিক্রম আছে তিনটা দেশ, এই তিনটা দেশ ছাড়া সকল দেশের নাম রস্বীকার দেওয়া হয়। তারপর আসি, তাহলে আরবি কি হবে? আরবি হবে রস্বীকার দিয়ে। বলছে মৌলিক শব্দ কোনটি? এখানে একটু খেয়াল করো, মৌলিক শব্দ কোনটা? মৌলিক শব্দ কোনটি? এখানে অপশন ক তে আছে পরিচালক, 2 নম্বর আছে গোলাপ, 3 নম্বর আছে সাংবাদিক, 4 নম্বর আছে রূপালী। এখানে মৌলিক শব্দ কোনটি? বলতো বাচ্চারা, মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ কোনটি? এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমরা সবাই পারো। মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ কি ভাই? যে শব্দগুলোকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, এগুলোকে বলা হয় মৌলিক শব্দ। তোমরা দেখি এটা যে মানে একদম নির্বাচনে প্রচারণার মতো মারতেছো, সবাই ধুমায় কমেন্ট করতেছো গোলাপ 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 গোলাপ। তাহলে মৌলিক শব্দ কোনটি ভাই? মৌলিক শব্দ হচ্ছে গোলাপ। এখানে মৌলিক শব্দ কোনটা? গোলাপ। বাকি শব্দগুলো সবগুলোকে ভাঙা যায়, একমাত্র এই গোলাপ শব্দটাকে কি করা যায় না? ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, এগুলোকে বলা হয় মৌলিক শব্দ। আর যেগুলোকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, সন্ধি করা যায়, পরিবর্তন করা যায়, ঠিক আছে, সমাস করা যায়, এগুলোকে বলা হয় যৌগিক শব্দ। ওকে, তারপর আসি, বলছে দিল দরিয়া কোন সমাস? ওরে দিল দরিয়া, দিল দরিয়া নাকি অন্য কিছু বলছে? একটু আসো, দিল দরিয়া কোন সমাস? দিল দরিয়া কোন সমাস? একটু আসো, দিল দরিয়া কোন সমাস? দিল দরিয়া কোন সমাস? একটু বলো, দিল দরিয়া কোন সমাস? 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 দ্রুত 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 কমেন্ট করো। সহজ প্রশ্ন সবাই পারে ভাইয়া, ও সহজ প্রশ্ন ছিল গোলাপ। আচ্ছা ঠিক আছে, এখন আসো, দিল দরিয়া কোন সমাস? 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 ওয়াসি লিখেছে তিন। তিন কি রে পাগলা? গোলাপ কেন ভাঙা যায় না? গোলাপ কেন ভাঙা যায় না? গোলাপ মৌলিক শব্দের জন্য ভাঙা যায় না। দিল দরিয়া, দিল দরিয়া কোন সমাস? 27 সি, 27 সি। সিতে কি আছে? এখানে আছে দেখো, উপমিত কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, রূপক কর্মধারয় সমাস, অনুক সমাস। একটু খেয়াল করো, এখানে বলছে দিল দরিয়া, দিল দরিয়া। দেখো, আমরা বলছিলাম যে কর্মধারয় সমাস চিনব কিভাবে? কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস চেনার উপায় আমরা বলছিলাম, যেই সমাসে কি থাকবে? পরপদ প্রধান, পরপদ প্রধান, এবং শুরুতে কি থাকবে? তুলনা। এখানে কম্পেয়ার করা বোঝাবে, তুলনা করা বোঝায়, সেগুলোকে আমরা বলি দ্বিতীয়কে। আমরা বলছিলাম তোমাদেরকে সমাসের ক্লাসটা যারা করো নাই তারা একটু করে নিও। দ্বিতীয়কে কায় পরপদের গান, আমি একটা কবিতা পড়াই, 4 লাইনের কবিতার মাধ্যমে আমি সমাস শেষ করি। দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতীয়কে গাই পরপদের গান, বহু বৃহিতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই। জাস্ট এই 4 লাইনের একটা টেকনিক দিয়ে আমি সমাস পড়াই। দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে যে সমাসে পূর্বপদ এবং পরপদ সমান থাকে, এর জন্য আমরা বলছি দ্বন্দ্বে উভয় পদ সমান। দ্বিতক মানে কি ভাই? দ্বিতক মানে হচ্ছে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস। এই তিনটা সমাসে কি হয়? এই তিনটা সমাসে আমরা বলছিলাম, এই তিনটা সমাসে আমরা পরপদের অর্থের প্রাধান্য পাই, পরপদের অর্থ প্রাধান্য পাই। এর জন্য আমরা বলছি দ্বিতকে গাই কোন পদের গান? দ্বিতকে গাই আমরা পরপদের গান। দ্বিতকে কোন পদ? পরপদের গান গাই, পরপদের গান গাই। তাহলে দেখো আমরা কি কি বলছি, যে দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান,
বহুব্রীহিতে নতুন অর্থ পাই। তাহলে দেখো দ্বিতীয় গাই পরপদের গান, এখানে পরপদ আছে কিনা? দরিয়া, কেমন দরিয়া? নীল দরিয়া বা দিল দরিয়া, নীল দরিয়া অথবা দিল দরিয়া। এখন কথা হচ্ছে দরিয়া যদি দিল দরিয়া হয়, দিলের মধ্যে কি ভাই দরিয়া আছে? আচ্ছা দেখি আছে কিনা দরিয়া। তাহলে দরিয়া কোথায় আছে? দরিয়াটা মেন কি দরিয়া? দিল দরিয়া। এখন আমার কথা হচ্ছে ভাই, এইটা কর্মধারয় সমাস আমি এখন চিনলাম। এখন কর্মধারয় সমাস হচ্ছে 5 প্রকার। কর্মধারয় সমাস কয় প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, একটা কি সাধারণ কর্মধারয় সমাস। 2 নম্বর হচ্ছে উপমান, উপমান কর্মধারয় সমাস। 3 নম্বর হচ্ছে উপমিত, উপমিত কর্মধারয় সমাস। এবং 4 নম্বর হচ্ছে রূপক, রূপক কর্মধারয় সমাস। এবং 5 নম্বর হচ্ছে মধ্যপদলোপী, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এই হচ্ছে আমাদের কর্মধারয় সমাস 5 প্রকার। কর্মধারয় সমাস কয় প্রকার? 5 প্রকার। সাধারণ কর্মধারয় সমাস হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ভার্ব প্লাস ভার্ব, ভার্ব প্লাস নাউন, এগুলো থাকবে সাধারণ কর্মধারয় সমাস। এরপর আমরা জানি উপমান এবং উপমিত। এইখানে কি আছে ভাই? আমরা জানি কর্মধারয় সমাস মানে হচ্ছে তুলনা, কি করা বোঝায়? তুলনা বা কম্পেয়ার করা বোঝায়। এখন উপমান মানে হচ্ছে সত্য তুলনা। উপমান মানে কি? সত্য তুলনা। উপমান মানে হচ্ছে সত্য তুলনা। উপমান মানে হচ্ছে সত্য তুলনা। যেমন রক্ত লাল, রক্তের রং কেমন হয়? লালই হয়, কোনো সমস্যা নাই। আমরা বলছি অরুণ রাঙা, অরুণ সূর্য যখন উঠে রঙিনই থাকে, তাহলে অরুণ রাঙা, রক্ত লাল, দুধ সাদা, কাজল কালো, এগুলো কি? সবগুলো হচ্ছে সত্য তুলনা করতেছে। তাহলে যদি সত্য তুলনা বোঝায় সেগুলোকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। এরপর সে উপমিত কর্মধারয় সমাস কি? উপমিত কর্মধারয় সমাস হচ্ছে, একটু খেয়াল রাখো, উপমিত কর্মধারয় সমাস হচ্ছে যেখানে মিথ্যা তুলনা করা হবে এবং তুলনাটা হবে দৃশ্যমান। তুলনাটা কি হবে? দৃশ্যমান। তুলনাটা হবে দৃশ্যমান। তাই আমি কি বললাম? উপমান, সরি, উপমিত কর্মধারয় সমাসে কি বলছে? উপমিত কর্মধারয় সমাসে আমরা বলছি, উপমিত কর্মধারয় সমাসে, উপমিত কর্মধারয় সমাসে আমরা বলছি এখানে মিথ্যা তুলনা থাকবে তবে দৃশ্যমান, তবে কি হবে? দৃশ্যমান। আর যদি এই মিথ্যা তুলনা থাকে, খেয়াল করো, আর যদি মিথ্যা তুলনা থাকে এবং অদৃশ্য থাকে, অদৃশ্য বস্তুর সাথে তুলনা করা হয়, সেটা হবে রূপক কর্মধারয় সমাস। সেটা কি হবে? রূপক কর্মধারয় সমাস। এখন একটু খেয়াল করো, আমি যদি বলি মেয়েটা দেখতে এত সুন্দর যে একদম চাঁদ মুখ, তার মুখটা দেখতে একদম চাঁদের মতো উজ্জ্বল, তাহলে মেয়েটা দেখতে কেমন? চাঁদ মুখ। তার মানে এটা কি সত্য কথা না মিথ্যা কথা? ভাই কোন মেয়েকে দেখছো চাঁদের মতো? জীবনে দেখছো? মিথ্যা কথা ভাই, এগুলো ফাও কথা, এগুলো পটানোর জন্য বলে। তাহলে দেখো মুখ কেমন? মুখ হচ্ছে চাঁদ মুখ, মুখ কেমন? চাঁদ মুখ। ভাই এই চাঁদ কি জীবনে দেখছো কিনা বলো তো দেখি? এই চাঁদ জীবনে দেখছো? চাঁদ জীবনে দেখছো? চাঁদ জীবনে দেখছো? হ্যাঁ দেখছি ভাই, চাঁদও দেখছি। আচ্ছা মুখ দেখছো? মুখ সকাল বিকালই দেখি, ঠিক আছে। মোবাইল স্ক্রিন পেপারে রাইখা দেখি, মোবাইলের ডিসপ্লেতে রাইখা দেখি, ঠিক আছে। মুখ দেখো জানি। আচ্ছা আসো, চাঁদ মুখ, মুখটা কেমন? মুখটা হচ্ছে চাঁদ মুখ, মুখটা কেমন? চাঁদ মুখ। তার মানে হচ্ছে মুখটা সুশ্রী, উজ্জ্বল, সাদা, এর জন্য আমি দেখলে মনে হয় আরে একদম চাঁদের মতো উজ্জ্বল। দেখলে কেমন মনে হয়? চাঁদের মতো উজ্জ্বল। তাহলে চাঁদ মুখ মানে কি? চাঁদ মুখ মানে কি? এটা আচ্ছা পাম দিচ্ছে, মিথ্যা কথা বলতেছে। কখনো একটা মানুষের মুখ কখনো চাঁদ হইতে পারে না। উজ্জ্বল হইতে পারে, সাদা হইতে পারে, কিন্তু কখনো চাঁদ হইতে পারে না। তার মানে মিথ্যা তুলনা বলতেছে। এবং এই চাঁদও দেখা যায়, মুখও দেখা যায়, তার মানে দৃশ্যমান মিথ্যা তুলনা। মনে রাখবা, দৃশ্যমান মিথ্যা তুলনা হলে সেটা হবে উপমিত। কি হবে? উপমিত। কি হবে? উপমিত। তাহলে দৃশ্যমান যদি মিথ্যা তুলনা হয়, দৃশ্যমান যদি মিথ্যা তুলনা হয় সেটা কি হবে? সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। দৃশ্যমান মিথ্যা তুলনা হলে কি হবে? উপমিত কর্মধারয় সমাস। তবে খেয়াল রাখতে হবে, যেমন আমরা বলছি চাঁদ মুখ, সিংহ পুরুষ, তাহলে একটা পুরুষের গায়ে যতই শক্তি থাকুক, যত শক্তি, এই যে অর্ণব স্যার শরীরে এত শক্তি, অর্ণব স্যার কি কখনো সিংহ হইতে পারবে? পারবে? পারবে না। কিন্তু দেখেন সিংহ দেখা যায়, পুরুষও দেখা যায়, তাহলে সিংহ দৃশ্যমান, পুরুষও দৃশ্যমান। মিথ্যা তুলনা হোক না মিথ্যা, মিথ্যা এবং দৃশ্যমান তুলনা যদি হয় সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। একইভাবে ফুলকুমারী, ফুলকুমারী, একটা মেয়ে কখনো ফুল হইতে পারে না, সে যতই সুন্দর হোক, তাহলে ফুল দেখা যায়, কুমারীও দেখা যায়। আমরা বললাম খোকন সোনা, খোকন সোনা, তাহলে আমাদের মায়েরা দেখবা বাচ্চাদেরকে খুব আদর করে বলে খোকন সোনা কই রে, তাহলে খোকনও দেখা যায়, স্বর্ণও দেখা যায়। তাহলে এগুলো কি? এগুলো দৃশ্যমান এবং মিথ্যা তুলনা। মনে রাখবে দৃশ্যমান এবং মিথ্যা তুলনা হলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস। তবে
এই মিথ্যার সাথে যদি অদৃশ্য থাকে সেটা হবে রূপক। যেমন আমরা যদি বলি মন মাঝি, আমরা একটা গান শুনি না, মন মাঝি রে আয় ফিরে আয়। মনে মাঝি কে দেখছে ভাই? মনে তো নৌকা, মনে নৌকা চলে? মনে নৌকাই চলে না। মনে তো নদী নাই, সাগরই নাই। মনে নদী চলবে, নৌকা থাকবে কই থেকে আর মাঝি থাকবে কই থেকে? তাহলে এই যে মন মাঝি, এগুলো মিথ্যা কথা। মন দেখছো জীবনে? অনেকে বলবে ভাই মন এরকম এরকম, আর ভাই মন দেখি নাই, অদৃশ্য। মনও দেখা যায় না, মনে মাঝিও নাই, মনে নৌকাও নাই, এগুলো সব মিথ্যা কথা, বুগাস। তাহলে মন অদৃশ্য এবং মিথ্যা তুলনা, তার মানে এটা হবে মন মাঝি, হবে রূপক কর্মধারয় সমাস। একই ভাবে আমি যদি বলি যে বিদ্যাসাগর, আচ্ছা ভাই একটা মানুষের কি বিদ্যা জ্ঞান বুদ্ধি সাগর সমান হয়? এগুলো মিথ্যা কথা। তাহলে মিথ্যা, কিন্তু বিদ্যা দেখছো কোনোদিন? অনেকে বলবে দেখছি তো ভাই, এই যে বই সাধারণ জ্ঞান ভিড় কারণ এটা বই দেখছো, বিদ্যা তো আর দেখো নাই। তাহলে বিদ্যা দেখা যায় না। বিদ্যাসাগর, আমরা যদি বলি বিষাদ সিন্ধু, বিষাদ মানে হচ্ছে দুঃখ, সিন্ধু মানে হচ্ছে সাগর। তাহলে বিষাদ, দুঃখ কষ্টের সাগর। ভাই দুঃখ জীবনে দেখছো চোখে? না, দেখো নাই। আর একটা মানুষের দুঃখ কষ্ট সমান কখনো সাগর সমান হয় না। তাহলে মিথ্যা তুলনা এবং অদৃশ্য, মিথ্যা এবং অদৃশ্য থাকলে মন মাঝি, বিদ্যাসাগর, জ্ঞান সিন্ধু। তারপর হচ্ছে প্রেম ডোর, প্রেমের দরজা আর কি, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে এর জন্য বলছি, না জীবনে বলতাম না। প্রেম ডোর মানে হচ্ছে প্রেমের দরজা। ভাই প্রেম চোখে দেখা যায়? দেখা যায় না। প্রেমের দরজা আছে? জীবনে আমি দেখি নাই ভাই, জানি না, মিথ্যা কথা। তার মানে এগুলো কি সমাস? এগুলো হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এরকম একটা সমাস আসছে দিল দরিয়া। ভাই ভুল করে না কেউ, নীল দরিয়া যদি হয় তাহলে এটা হবে উপমান কর্মধারয় সমাস। কিন্তু যদি প্রশ্ন করে দিল দরিয়া, ভাই এই যে মনের মধ্যে যে দরিয়া আছে এটা বলে দিল দরিয়া। তাহলে মনের মধ্যে দরিয়া, ভাই মন জীবনের চোখে দেখছি না, আবার দরিয়া দেখবো কই থেকে? মিথ্যা কথা। তার মানে রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। এই দিল দরিয়া সমাসের ব্যাস বাক্য কি হবে? দিল রূপ দরিয়া, দিল রূপ দরিয়া, দিল রূপ দরিয়া, দিল রূপ দরিয়া, এগুলো হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে ফাইন। তাহলে দিল দরিয়া এগুলো হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ওকে বাচ্চারা স্ক্রিনশট নিলে নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিলে নিতে পারো দ্রুত। 1 2 3। ওকে ডান। আসো, বলছে 28 নম্বর প্রশ্ন আমরা একটু দেখি। বলছে 18 বছর বয়স, কবিতাটি একটু খেয়াল করো, সংকল্পিত হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? কবিতাটি সংকলিত হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? মানে আমাদের এই যে কবিতাগুলো আছে, বাচ্চারা নট অনলি 18 বছর কবিতা, সবগুলি খেয়াল করবা। কবিতার ক্ষেত্রে আমি বলে দিই, একটা প্রশ্ন মাস্ট আসে, তুমি লেখা নিয়ে যাও, আগামীতে যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমার কবিতাগুলো, সবগুলো কবিতা জাস্ট কোনটা কোন কি কে মনে রাখবা, দেখো কবিতা থেকে এটা কোন কাব্যগ্রন্থ থেকে মনে রাখবা। কবিতাগুলো থাকে কাব্যগ্রন্থের মধ্যে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন কাব্যগ্রন্থ, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রথম প্রকাশ, প্রথম প্রকাশ কবিতার লেখক পরিচিতি, পরিচিতি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হচ্ছে কবিতায় কিছু শব্দ থাকে, সেগুলো হচ্ছে শব্দার্থ, শব্দার্থ। জাস্ট এই কয়েকটা বিষয় তুমি মাথায় রেখে যাবা, আশা করি এখান থেকে কমন পাবা। দেখো কোন কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এই যে যেমন বলছে 18 বছর বয়স, কবিতাটি সংকলিত মানে ভাই নেওয়া হয়েছে, একই জিনিস ভাই, সংকলিত, নেওয়া হয়েছে, উদ্ধৃত হয়েছে, একই কথা। তাহলে এই 18 বছর বয়স কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 18 বছর বয়স কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেখো এখানে লেখা আছে ঘুম নাই, পূর্বাভাস, ছাড়পত্র, হরতাল, এই সবকটাই হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ। এগুলো সবগুলোই হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ। তবে এই 4টা কাব্যগ্রন্থের মধ্যে কোন কাব্যগ্রন্থ থেকে এই 18 বছর বয়স কবিতাটি নেওয়া হয়েছে? কাব্যগ্রন্থ মানে হচ্ছে কবিতার বই, কবিতার বই, কবিতার বই। তাহলে দেখো তো একটু খেয়াল করো, আমি বলছি যে কথাটা, এই কথাটা প্রথমে আছে কিনা। প্রথম কত সালে প্রকাশিত হয়েছে, কবিতাটি অমুক কবিতাটি কত সালে প্রথম প্রকাশিত হয়েছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, ঠিক আছে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, জাস্ট এই জিনিসগুলো চাই না যাবা। আর মনে রাখবা শামসুর রহমান না, রহমান, রহমান। সুকান্ত ভট্টাচার্যের ছবি দেখলে ভালো, ভালো লাগছে ভীষণ, কিন্তু ভালো লাগছে ভীষণ, কিন্তু বুঝি নাই কথা, বাদ দাও। সুকান্ত ভট্টাচার্য বলছে
আর গদ্য নয়, এবার কঠিন কঠোর পদ্য আনো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। তাহলে একটু খেয়াল করো, সুকান্ত ভট্টাচার্যের এই যে সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? ছাড়পত্র। কোথা থেকে? ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আসো 29 নম্বর প্রশ্ন, একটু ফাস্ট করবো। হ্যাঁ, 29 নম্বর প্রশ্ন বলছে, সত্যকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার ফসল। বলছে সত্যিকার, আমরা যে সত্যিকারে যদি মানব কল্যাণ করি, এটা কি হবে? মহৎ চিন্তা ভাবনারই ফসল। এই উক্তিটি কার? এই উক্তিটি কার? দেখো তো এখানে কার কার আছে, নাম আছে। আবুল হোসেনের নাম আছে, আবুল ফজলের নাম আছে, কাজী নজরুল ইসলামের নাম আছে, রাশেদুল ইসলাম, রবীন্দ্রনাথ, রাশেদুল ইসলামের নাম নাই, থাকতে পারতো, সমস্যা নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আছে। দেখো তো রাইট অ্যান্সার কি হবে? বলো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে বাচ্চারা বলো? এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? আবুল হোসেন, আবুল ফজল, কাজী নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম। রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার কি হবে? বলো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? পারো না? বলে দিব? না, বলে দিলাম। আবুল কি হবে? কি হবে? বলো বলো বলো। রাইট অ্যান্সার কি হবে? এ আবুল হোসেন কেন? আবুল ফজল হবে। আবুল হোসেন কেন ভাই? আবুল দেখলেই মনে হয় এটা সঠিক না? আবুল ফজল, এটা কার লেখা? আবুল ফজলের। ওকে, হ্যাঁ পরে আসি। দেখো বলছে, অহরহ। অহরহ শব্দটি সন্ধি বিচ্ছেদ কি হবে? অহরহ শব্দটি সন্ধি বিচ্ছেদ কি হবে? সন্ধির ক্লাসে পড়াইছিলাম। বলো অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? বিসর্গ সন্ধিতে পড়াইছিলাম। অহরহ। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? দেখো, অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে একটু খেয়াল করো। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? আমরা বিসর্গ সন্ধিতে পড়াইছিলাম, রি, র, মূর্ধন্য ষ থাকলে, শব্দের মাঝে কি থাকলে? রি, র, মূর্ধন্য ষ থাকলে আমরা বলছিলাম র, রেফ, ওকার। একটু খেয়াল করো, র, রেফ, ওকার এবং 300 থাকলে, তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স। শব্দের মাঝে কি থাকলে? শব্দের মাঝে যদি র, রেফ, ওকার এবং 300 থাকে, সে স্থানে এই বর্ণগুলোর পরিবর্তে আমরা বিসর্গ বসাবো। কি বসাবো? বিসর্গ বসাবো। এবং বাকি সব ঠিক থাকবে যদি অর্থের পরিবর্তন না হয়। দেখো এখানে আছে অহরহ। কি আছে? অহরহ। নিয়মটা আবার বলছি, বিসর্গ সন্ধির একটা সবচেয়ে চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটাই নিয়ম, মানে আরো কয়েকটা আছে সাইড নিয়ম, কিন্তু এইটাই একমাত্র নিয়ম। বলি যে র, রেফ, ওকার 300 থাকলে, মানে 300 বলতে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স। যদি শব্দের মাঝে র, রেফ, ওকার এবং 3টা স থাকে, সেই স্থানে আমরা কি বসাবো? সেই স্থানে আমরা বিসর্গ বসাবো। কি বসাবো? বিসর্গ বসাবো। যদি অর্থের না কোনো পরিবর্তন হয়, তাহলে দেখো এখানে কি আছে? এখানে দেখো একটা অহ, রহ, র আছে, একটা কি আছে শব্দের মাঝে? র আছে। তাহলে যদি র যদি শব্দের মাঝে থাকে, তাহলে আমরা বলতে পারি অ, হ। এই র এর জন্য আমরা একটা বিসর্গ দিলাম। র এর জন্য আমরা কি দিলাম? একটা বিসর্গ দিলাম। আর বাকি আছে কি? হ। হ একা বসে না, সাথে একটা অ কে নিয়ে বসে। কারণ অ হচ্ছে লীন বর্ণ, বিলীন বর্ণ বা নলীন বর্ণ। যেখানে কেউ নাই সেখানে অ আছে। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, অহরহ শব্দটি সন্ধি বিচ্ছেদ কি হচ্ছে? অহ বিসর্গ যোগ অহ। অহ বিসর্গ যোগ অহ। দেখো কোন কোন অপশনে আছে এটা? এটা কোন অপশনে আছে বলো তো দেখি? কোন অপশনে আছে? কোন অপশনে আছে? অপশন ঘ তে আছে। অপশন ঘ তে আছে বা ডি তে আছে। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অহ বিসর্গ যোগ অহ। অহ বিসর্গ যোগ অহ। রাইট অ্যান্সার কি হবে? অহ বিসর্গ যোগ অহ। সবাই কি ক্লিয়ার? ওকে, দ্রুত 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 একটু কমেন্ট করবা। দ্রুত কমেন্ট করবা। দেখো, একটু খেয়াল করো, অভিধানে কোন শব্দটি আগে আসছে? অভিধানে কোন শব্দটি আগে আছে? গত ক্লাসে পড়াইছিলাম অভিধানের ক্লাস। অভিধানে যে বাংলা অভিধান আছে, এই অভিধানে কোন শব্দটি আগে আছে? অভিধানে কোন শব্দটি আগে আছে? এখানে শব্দগুলোর মধ্যে আছে কি? চাঁদা, চানা, চালা, চাটি। চাঁদা, চানা, চালা, চাটি। চাঁদা, চানা, চালা, চাটি। এই চারটার মধ্যে কোন শব্দটা আমরা ডিকশনারি বা বাংলা অভিধান করলে সবার আগে পাবো? সবার আগে পাবো, বলো দেখি রাইট অ্যান্সার কি হবে? চাঁদা, চানা, চালা, চাটি। চাঁদা, চানা, চালা, চাটি। আমরা অভিধানের অনুক্রম আমরা বলছিলাম, অভিধান শিখতে গেলে আমাকে শিখতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে শব্দ বিশ্লেষণ, আর একটা হচ্ছে অভিধানের মানে অভিধানের ক্রমবিন্যাস। আমরা অভিধানের ক্রমবিন্যাস গত ক্লাসে পড়াইছি, যারা গত ক্লাসটা করো নাই অবশ্যই অবশ্যই করে নিবা।
দেখো, চাঁদা চানা চালাচাটি, এই চাঁদার শব্দটাকে আমাকে ভাঙতে হবে। আমরা বলছি অভিধানের ক্লাস করতে হবে, কি করতে হবে, প্রথমে শব্দ ভাঙতে হবে। যেমন চাঁদা আছে, তাহলে চাঁদা শব্দটা ভাঙলে কি হয়, চ আছে, চ এর সাথে কি আছে, একটা আকার আছে, আকার আকার আছে, ঠিক আছে। এরপর কি আছে, একটা চন্দ্রবিন্দু আছে, ঠিক আছে, চন্দ্রবিন্দু আছে। এরপর কি আছে, দয়কার দা, তাহলে দ আছে, দ এর সাথে কি আছে, একটা আকার আছে, দিলাম আকার। এরপর চানা, চানা শব্দটা ভাঙলে কি আছে, চ আছে, চ এর শেষে কি আছে, সরে আছে, চ এর সাথে। এরপর কি আছে, ন আছে, ন এর সাথে কি আছে ভাই, ন এর সাথে সরেয়া আছে, দিলাম সরেয়া। এরপর দেখো চালা, চালা শব্দটা ভাঙলে কি হয়, চ আছে, চ এর সাথে কি আছে ভাই, চ এর সাথে আ আছে, দিলাম আ। এরপর কি আছে, ল আছে, ল এর সাথে কি আছে, একটা আকার আছে, দিলাম আকার। তারপর হচ্ছে চাটি, চাটি শব্দটা ভাঙলে কি হয়, চ আছে, চ এর সাথে কি আছে ভাই, আকার আছে, আকারের পরে কি আছে, একটা চন্দ্রবিন্দু আছে, তারপর কি আছে, ট আছে, ট এর সাথে কি আছে, একটা রস্যই আছে। ক্লিয়ার? এখন একটু চিন্তা করো, আমরা বলছি অভিধান বা ডিকশনারিটা খুললে সবার আগে কি পাই, অভিধান বা ডিকশনারিটা খুললে সবার আগে কি পাই। আমরা জানি অভিধানে এরকম করে আছে, প্রথমে স্বরবর্ণ, তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তবে এখানে খেয়াল করতে হবে, এখানে যদি স্বরবর্ণ থাকে, এখানে ব্যঞ্জন বর্ণ ক দিয়ে যদি শুরু হয়, মাঝখানে তিনটা পরাশ্রয় বর্ণ আছে, এগুলো কি, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। আর ক এর পরে আছে ক্ষীয়, আর এদিক দিয়ে হচ্ছে ড এর পরে আছে ডয়বিন্দু র, ডয়বিন্দু র, ঢ এর পরে আছে ঢয়বিন্দু র, আর জ এর পরে আছে, জ এর পরে আছে অন্তস্থীয় জ। এই হচ্ছে আমাদের অভিধান, আর অভিধানের শেষ বর্ণ হচ্ছে হ। অভিধানের শেষ বর্ণ কি, হ। এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে এখন বলছে যে অভিধান বা ডিকশনারিটা খুললে সবার আগে কি পাবো, সবার আগে অফকোর্স স্বরবর্ণ পাবো। তাহলে আমরা একটু খেয়াল করি এটা কোন সিরিজের প্রশ্ন, এটা আগে দেখতে হবে আমাকে। প্রথমে দেখো সবগুলোতে শুরুতে আছে কি, চ আছে, কমন গেছে, বাদ দাও। এরপর আছে সরেয়া, 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 কমন গেছে, বাদ দাও। এরপর দেখো আছে চন্দ্রবিন্দু, এরপর ন, ল, আবার চন্দ্রবিন্দু। তাহলে একটু চিন্তা করো, অভিধানে বলছে এখানে অ শুরু সরে দিয়ে শুরু হয়েছে, মানে স্বরবর্ণ, জাস্ট এখানে কি আছে, স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে। এইখানে হচ্ছে আমাদের মাঝখানে স্বরবর্ণের পরে হচ্ছে পরাশ্রয় বর্ণ তিনটা, তারপর ক খ দিয়ে শুরু হয়েছে। তাহলে চিন্তা করো, এই দুইটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, দুইটা কি, ব্যঞ্জন বর্ণ। দেখো তো ব্যঞ্জন বর্ণ আগে আছে না, চন্দ্রবিন্দু আগে আছে, অফকোর্স চন্দ্রবিন্দু আগে। তার মানে এই অভিধানে এই দুইটা প্রশ্ন কোথায় আছে, শেষে আছে। এই দুইটা কোথায় আছে, শেষে, তার মানে দুইটা বাদ। বলছে অভিধানে কোন শব্দটি আগে, আগে প্রথমে আছে, দেখো এখানে দুইটাতে কমন গেছে। তারপরে কি আছে, ট আছে আর দ আছে, ট আছে, আর একটা কি আছে, দ আছে। দেখো তো ট, ঠ, ড, ঢ, একটু খেয়াল করো, ট আগে না দ আগে, অফকোর্স এখানে কোনটা আগে বলো তো দেখি, ট আগে না দ আগে, অফকোর্স এখানে ট আগে হয়। আমাদের ব্যঞ্জন বর্ণে টটা আগে হয়, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, তারপর হচ্ছে ত, থ, দ, ধ, এরপর ত, ত সিরিয়াল, ঠিক আছে। তাহলে ট আগে, ট কোথায়, আগে, তার মানে এখানে অভিধানে ফার্স্ট শব্দ হবে। এই চারটা শব্দের মধ্যে খুঁজতে গেলে সবার প্রথমে আমরা পাবো চাটি, কি পাবো, চাটি, রাইট অ্যান্সার চাটি। যাদের হয়েছে লাভ রেখ দাও, যাদের হয় নাই সেট রেখ দিয়ে স্ক্রিনশট দাও, যাদের হয় নাই তারা সেট রেখ কমেন্ট করে স্ক্রিনশট নাও দ্রুত। 1 2 3, ওকে ফাইন, চেঞ্জ করলাম। আসো, তারপর দেখো 32 নম্বর প্রশ্ন কি আছে, 32 বলছে অভুজ, তারপর দেখো নাচার, নির্ভুল, ঠিক আছে, বেতার। এই শব্দগুলো দেখো, এগুলো কোন সমাসের উদাহরণ, এগুলো কোন সমাসের উদাহরণ, প্রত্যয়ন্ত বহুব্রী, নয় বহুব্রী, ব্যতিহার বহুব্রী, মধ্যপদ লোপী বহুব্রী। রাইট অ্যান্সার কি হবে বলো, রাইট অ্যান্সার কি হবে, অভুজ, নাচার, নির্ভুল, বেতার। মানে প্রশ্নের মধ্যে অ্যান্সার লুকায় আছে ভাই, প্রশ্নের মধ্যে অ্যান্সার লুকায় আছে। একটু বলতো তাহলে এইখানে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে, অভুজ, নাচার, নির্ভুল, বেতার। তাই একটু বলো তো এখানে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে। স্যার একটু দ্রুত আগান প্লিজ, হ্যাঁ দ্রুত আগাচ্ছি। দেখো রাইট অ্যান্সার কি হবে, দেখো অবুঝ মানে হচ্ছে কি নয় বুঝ, অবুঝ মানে হচ্ছে নয় বুঝ, মানে বুঝে না, নয় বুঝ। নাচার মানে হচ্ছে নাচরবান্দা, ঠিক আছে। নির্ভুল মানে হচ্ছে নির্ভুল, ভুল নাই, ঠিক আছে। বেতার মানে হচ্ছে নেই তার। তাহলে দেখো সবগুলো হচ্ছে কি নয় বা নেগেটিভ বুঝাচ্ছে, নয় নয়, এগুলো হচ্ছে নয় বহুব্রী সমাস, এগুলো হবে নয় বহুব্রী সমাস, নয় বহুব্রী সমাস। বলছে চোখের কোণ এক কথায় প্রকাশ করো, চোখের কোণ এক কথায় প্রকাশ করো। চোখের কোণ মানে কি, চোখের কোণ মানে কি, চোখের কোণ মানে কি বলো, দ্রুত দ্রুত, চোখের কোণ মানে কি, চোখের কোণ মানে কি বলো, চোখের কোণ মানে কি।
চোখের কোণ মানে কি? চোখের কোণ মানে কি? দ্রুত কমেন্ট করো, চোখের কোণ মানে কি? চোখের কোণ মানে কি? চোখের কোণ মানে কি? চোখের কোণ মানে কি? বাচ্চারা দ্রুত শেয়ার দাও তো ক্লাসটা। ক্লাসে একদমই শেয়ার হয় না আজকে, একদমই শেয়ার হয় না। শেয়ার না হলে ভাই আমি কালকে পিডিএফ বানাই দিব না, কাউরে দিব না। শেয়ার না হলে পিডিএফ কাউরে দিব না আমি। তোমরা শেয়ার দাও না কেন ভাই? ক্লাসটা শেয়ার দাও, বন্ধুদেরকে একটু শেয়ার করো। ক্লাসটা শেয়ার করো, তোমাদের জন্য এত রাতে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা একটু শেয়ার দিবা না? বন্ধুদেরকে নিয়ে ক্লাস করো, একসাথে শীতের মধ্যে একলা একলা ক্লাস করতেছে, এগুলো তো ঠিক না। বন্ধুদেরকে নিয়ে একসাথে সবাই ক্লাসে আসো, ঠিক আছে? সবাই আরেক দেখা শেয়ার দাও তো, দ্রুত দ্রুত একটু শেয়ার দাও, দ্রুত একটু ক্লাসটা শেয়ার করো তো, সবাই সবাই একটু শেয়ার করো, ক্লাসটা একটু শেয়ার করো দ্রুত। রাইট অ্যান্সার কি হবে? 33 ভুলে গেছি। 33 ভুলে গেছো কেন? 33 কি হবে? রাইট অ্যান্সার কি হবে? 33 কি হবে বলো? 33, এই যে রাখি বানিক সঠিক উত্তর দিছে, রাখি বানিক সঠিক উত্তর দিছে। 33 হচ্ছে অপাঙ্গ। অপাঙ্গ 33 রাইট অ্যান্সার হচ্ছে অপাঙ্গ। স্ক্রিনশট দিয়ে রাখো, যারা যারা পারো না তারা স্ক্রিনশট দাও, যারা যারা পারো না স্ক্রিনশট দিয়ে রাখো। 33 রাইট অ্যান্সার কি হবে? অপাঙ্গ। ওকে, এরপর আসি 34 নম্বর প্রশ্ন। 34 বলছে সাবান। সাবান শব্দটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে? গতকালকে পড়াইছিলাম মনে হয়। সাবান শব্দটি বাংলায় এসেছে কোন ভাষা থেকে? সাবান দ্রুত বলো তো দেখি, গতকালকে তো পড়াইছি। দেখো গতকালকে পড়াইছিলাম সাবান শব্দটি এসেছে বাংলা কোন ভাষা থেকে? সাবান বাংলা এসেছে কোন ভাষা থেকে? সাবান, সাবান এসেছে বাংলায় কোন ভাষা থেকে? সাবান এসেছে বাংলায় কোন ভাষা থেকে? সাবান, শ্যাম্পু, সাবান, সাবান দ্রুত দ্রুত। সাবান বাংলায় এসেছে কোন ভাষা থেকে? সাবান, সাবান বাংলা এসেছে কোন ভাষা থেকে? সাবান বাংলায় এসেছে কোন ভাষা থেকে? সাবান বাংলায় এসেছে কোন ভাষা থেকে? বাচ্চারা দ্রুত কমেন্ট করো, বন্ধুদের মেনশন দাও, কমেন্ট করো। সাবান বাংলায় এসেছে কোন ভাষা থেকে? সাবান বাংলায় এসেছে কোন ভাষা থেকে? দ্রুত 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 কমেন্ট করো, সাবান বাংলা এসেছে কোন ভাষা থেকে? আমি কিন্তু শেয়ার দিচ্ছি, সবাই একটু শেয়ার করো, ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাস যদি শেয়ার না হয় আমি আর ক্লাস নেবো না। শুধু শুধু কষ্ট করে ক্লাস নেবো কেন? কার জন্য ক্লাস নেবো বলো? দ্রুত দ্রুত, সাবান এসেছে বাংলা ভাষার কোন ভাষা থেকে? সাবান, সাবান, সাবান গতকালকে বলছিলাম না পারলে তোদের সাবান দিয়ে গোসল করা বন্ধ, এমনিতেই তো গোসল করিস না শীতের মধ্যে। তো আসো এদিকে আসো। সাবান কোন ভাষার শব্দ? সাবান কোন ভাষার শব্দ? সাবান হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ, সাবান। তারপর পড়েছিলাম তোমাদের আহ আলপিন, আনারস, সাবান, বালতি, এগুলো কোন ভাষার শব্দ? এগুলো হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। এগুলো কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। এরপরে আসি, এরপর সবাই একটু আসো। বলছে আনারস গির্জা, এই যে আবার চলে আসছে আনারস গির্জা, মাত্র বলে ফেলছি। আনারস গির্জা এগুলো কোন ভাষার শব্দ? একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আনারস গির্জা। আর হচ্ছে তুরুপ, তুরুপের সাথে কি হবে? আনারসের সাথে যদি গির্জা হয়, একটু খেয়াল করো, আনারস গির্জা। রাইট অ্যান্সার কি হবে? এটা হচ্ছে তোমাদের ওই যে ইয়ে আছে না, অ্যানালজি আছে না, তোমাদের ইংরেজিতে পড়ছো অ্যানালজি, হ্যাঁ, সম্পর্ক, আইকিউতে যে পড়ছো এটার মতো, হ্যাঁ। যেমন দিনের সাথে যদি রাত হয় তাহলে আয়ের সাথে কি হবে? দিনের সাথে যদি রাত হয় তাহলে আয়ের সাথে কি হবে? তাহলে আয়ের সাথে কি হবে? দিন, যেমন দিন আমি যদি লিখি দিন রাত, সরি দিন রাত, আমি লিখলাম দিন রাত, তাহলে আয়ের সাথে কি হবে? আয় দিলাম, আয় এখানে আমি হাইফেন দিলাম, তাহলে এই খালি স্থানে কি হবে? তাহলে আনারস গির্জা তুরুপ, এখানে এখানে ড্যাশে কি হবে? কমেন্ট করো, ড্যাশে কি হবে? দ্রুত কমেন্ট করো, ড্যাশে কি হবে? কি হবে? কি হবে বলো? গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কি হবে? স্টাপল। বাহ, তোমরা তো ভালো স্টুডেন্ট।
গুড, ভেরি গুড। রাইট অ্যান্সার কি হবে? স্কাপন হবে। ওকে, এরপর আসো দেখো, প্রতিক্ষণে এবং প্রতিক্ষণে এবং উদ্বেল অব্যয় সমূহের অর্থ ক্রমানুসারে চিহ্নিত করো। এই দুইটা শব্দের অব্যয়সূচক অর্থ, এই দুইটা অব্যয়সূচক সমূহের অর্থ ক্রমানুসারে, মানে একটার পর একটা, মানে এটার অর্থ কি এটার অর্থ কি, এগুলো ক্রমানুসারে একটু লিখে দাও। ঠিক আছে, রাইট অ্যান্সার কি হবে একটু দেখো। আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 36। 36 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে বলো? প্রতিক্ষণে, প্রতিক্ষণে এবং উদ্বেল, এই অব্যয়সূচক শব্দ দুটার ক্রমানুসারে চিহ্নিতকরণ করো, চিহ্নিত করো। রাইট অ্যান্সার কি হবে বলো, দ্রুত দ্রুত। রাইট অ্যান্সার কি হবে? 37, 37 আসেনি এখনো, 36-এ আছি। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে সি। আসো, যেমন উদ্বেল এখানে হবে অনতিক্রম। ঠিক আছে, তারপর হচ্ছে আহ প্রতিক্ষণে আর হবে 20 পা। আসি এরপর আসি দেখো, বলছে নিম্নোক্ত কোন বাক্যটি ঠিক নিয়মে প্রকাশ করে, দেখো একটু খেয়াল করো, নিম্নোক্ত কোন বাক্যটি ঠিক নিয়ম প্রকাশ করো। এখানে দেখো নিম্নোক্ত যে বাক্যগুলো আছে এগুলো হচ্ছে ঠিক নিয়মে প্রকাশ করতে বলছে। দেখো, শব্দের আগে অনুসর্গ যুক্ত হয়। শব্দের আগে অনুসর্গ, শব্দের আগে না ভাই, শব্দের আগে তো উপসর্গ হয়। শব্দের আগে কি হয়? উপসর্গ, উপসর্গ বসে শব্দের আগে। শব্দের পূর্বে উপসর্গ কোথায় বসে? শব্দের পূর্বে। তার মানে এটা রাইট অ্যান্সার কি বলতো দেখি? 37 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 37 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে বলো? 37 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? দেখো, বলছে এই শব্দের আগে অনুসর্গ বসে। ভাই অনুসর্গ তো হচ্ছে একটা অব্যয়সূচক শব্দ। অনুসর্গ কি সূচক শব্দ? অব্যয়সূচক শব্দ। তাহলে অনুসর্গ শব্দের আগে বসে না, উপসর্গ শব্দের আগে বসে। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাকে বলা হয় উপসর্গ। তাহলে শব্দের আগে কে বসে? উপসর্গ বসে। আমার এটা ভুল। বলছে অনুসর্গ অব্যয়জাতীয় শব্দ। হ্যাঁ, অনুসর্গ অব্যয়জাতীয় শব্দ আমরা জানি। তারপর দেখো, শুধু পদ ধ্বনি দ্বিরুক্তি শব্দ হিসেবে ব্যবহৃত হয় না, মিথ্যা কথা। অনুজ্ঞা কেবল ভবিষ্যৎ ও অতীতকাল ব্যবহৃত হয়, মিথ্যা কথা। তার মানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে অনুসর্গ গুলো তো অব্যয়সূচক শব্দ। অনুসর্গ কি? এক প্রকার অব্যয়সূচক শব্দ যা যা বাক্য গঠনে সাহায্য করে। অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়সূচক শব্দ যা স্বাধীনভাবে বসে শব্দের পরে এবং বিভক্তির আগে বা বিভক্তির ন্যায় শব্দে বসে। শব্দে কি করে? ক্রিয়াপদ এবং নামপদের মধ্যে মিলন ঘটায়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে অনুসর্গ, এগুলো এক প্রকার অব্যয়সূচক শব্দ। অনুসর্গ কি? এক প্রকার অব্যয়সূচক শব্দ। যেমন আমরা বলি ময়ূরের সঙ্গে নাচিছে ময়ূর, তাহলে সঙ্গেটা কি? সঙ্গেটা হচ্ছে একটা অনুসর্গ। ঠিক আছে, তোমাকে দিয়ে আমার হবে না, তাহলে তোমাকে দিয়ে, দিয়েটা কি? দিয়েটা হচ্ছে একটা অনুসর্গ। ঠিক আছে, তাকে ছাড়া আমার চলে না, তাকে ছাড়া, ছাড়াটা কি? এই ছাড়াটা হচ্ছে অনুসর্গ। তাহলে এগুলো কোথায় বসে? এগুলো হচ্ছে বিভক্তির পরে এবং স্বাধীনভাবে বসে। 38 নম্বর প্রশ্ন বলছে কোনটি ও স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়? কোনটি ও স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়? একটু খেয়াল করো, ও ও এই যে ও ধ্বনিটা আছে, এই ও ধ্বনির বৈশিষ্ট্য কোনটা না? কোনটা না? দেখো আমি উচ্চারণটা করি, ও ও, একটু খেয়াল করো, রাইট অ্যান্সার একটু খেয়াল করো। বলছে পশ্চাৎ স্বরধ্বনি। কি বলছে? পশ্চাৎ স্বরধ্বনি, অর্ধ সংবৃত স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, গোলাকৃত স্বরধ্বনি। তাহলে বলছে নয়, মনে রাখতে হবে নয়। তাহলে নয় বলছে ও স্বরধ্বনি বৈশিষ্ট্য নয়। ও, এটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। ও অর্ধবৃত স্বরধ্বনি। এটা মুখ কিন্তু বেশি গোল হয় নাই, মুখ কিন্তু একবারে এত বড় গোল করে করে বলি নাই। অর্ধ স্বরধ্বনি, অর্ধ গোলাকৃতির হয়েছে, তাহলে অর্ধ সংবৃত। এবার দেখো নিম্ন, না ভাই নিম্ন না, নিম্ন হয় নাই, তার মানে নিম্ন হয় নাই, তার মানে কি হয়েছে? গোলাকৃতি। তাহলে মুখটা কি হয়েছে? ও, মুখ গোল হয়েছে, তার মানে গোলাকৃতি। তার মানে দেখো এই তিনটেই হচ্ছে আমাদের ও স্বরধ্বনির বৈশিষ্ট্য। তার মানে প্রশ্নে বলছি কি? প্রশ্নে বলছে নয়, তাহলে স্বরধ্বনি বৈশিষ্ট্য নয় হচ্ছে নিম্ন। এই ও স্বরধ্বনি বৈশিষ্ট্য নয় কি? নিম্ন, নিম্ন। এই শীতে জমে যাচ্ছ ভাইয়া, তবুও ক্লাসে আসেন। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ফাইন। এবার দেখো বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? এটা না পারলে আমার ক্লাসে আজকে জরিমানা দিয়ে দেওয়া তোমরা। বলো, জরিমানা হচ্ছে 20টা শেয়ার দিয়ে দেওয়া। ঠিক আছে, প্রথম সার্থক,
সার্থক, সার্থক উপন্যাস কোনটি? দেখো বাংলা সাহিত্যের প্রথম প্রথম উপন্যাস, প্রথম প্রকাশিত যদি বলে, প্রকাশিত উপন্যাসের নাম কি? প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল, আলালের ঘরের দুলাল। কিন্তু আমাকে পরীক্ষা এখানে বলেছে প্রথম সার্থক উপন্যাস কোনটি? প্রথম সার্থক উপন্যাস কোনটি? তাহলে মনে রাখবা প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল, আলালের ঘরের দুলাল। আর যদি বলা হয় প্রথম সার্থক উপন্যাস কোনটি? সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আলালের ঘরের দুলাল লিখেছে কে? পেরিচাঁদ মিত্র, পেরিচাঁদ মিত্র। তাহলে প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল, আর প্রথম সার্থক উপন্যাস কি? সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, প্রথম রোমান্টিক উপন্যাস কি? প্রথম রোমান্টিক উপন্যাসের নাম হচ্ছে, বলতো কি? কপালকুণ্ডলা, প্রতীক তুমি পথ হারাইছ। কৃষ্ণকান্তের হুইল ভাই, এটা হচ্ছে প্রবন্ধ। যোগাযোগ, এটা হচ্ছে নজরুলের উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এটা হচ্ছে রবি ঠাকুরের, সরি ঠাকুরের উপন্যাস, রবি ঠাকুরের ওই দিনকার উপন্যাস। কৃষ্ণকান্তের উইল, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের একটা প্রবন্ধ, বঙ্কিমের একটা প্রবন্ধ। তাহলে এখানে উপন্যাস আছে তিনটা, এর মধ্যে আলালের ঘরে দুলাল হচ্ছে প্রথম প্রকাশিত উপন্যাস, আর দুর্গেশ নন্দিনী হচ্ছে প্রথম সার্থক উপন্যাস। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে ফাইন। আসো 40 নম্বর প্রশ্ন। পরিবার থেকে শিক্ষা শুরু, পরিবার থেকে শিক্ষা শুরু, পরিবার থেকে। ওকে, পরিবার থেকে শিক্ষা শুরু। এখানে থেকে শব্দের সাথে ই ই এই ইটা কি? এর ব্যাকরণিক পরিচয় কি? পরিবার থেকেই শিক্ষা শুরু। এখানে এর ব্যাকরণিক পরিচয় কি? এর ব্যাকরণিক পরিচয় কি? এর ব্যাকরণিক পরিচয় হচ্ছে ব্লক। এটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন। যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় একটু জাউরামি করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি ক্রিটিক্যাল প্রশ্ন করতে চায়, সেক্ষেত্রে তোমাকে এই প্রশ্নটা দিতে পারে। মুখস্থ করে ফেলো ভাই, বিসিএস এর প্রশ্ন বাংলা সাহিত্যের বা বাংলা লিটারেচার স্টুডেন্ট ছাড়া কেউ ধরতে পারবে না। তোমাদের এগুলো পড়ায় নাই কেউ, আর আমিও পড়াই নাই। ঠিক আছে, জাস্ট এগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন, বিসিএস পিডির প্রশ্ন। তোমরা জাস্ট এটা একটু লিখে নাও। পরিবার থেকে শিক্ষা শুরু, এখানে থেকেই, এখানে ইটা কি? ইটা হচ্ছে ব্লক। ঠিক আছে, বলক, রূপমূল। ঠিক আছে, বলক, রূপমূল, এইগুলো হচ্ছে আমাদের বিসিএস এর প্রশ্ন। এগুলো বাংলা স্টুডেন্ট, আমরা ভাষা বিজ্ঞানী, ধ্বনি বিজ্ঞানের ক্লাস আমরা এগুলো পড়ছি। ঠিক আছে, ওকে। এরপর আসো কাঁচা মিঠা, যাহা কাঁচা তাহা মিঠা, কাঁচা মিঠা। ওকে ফাইন। কাঁচা মিঠা এটার ব্যাস বাক্য কি? কাঁচা মিঠা এর ব্যাস বাক্য কি? কাঁচা মিঠা তার ব্যাস বাক্য কি? ও মাই গড, বলে দিছি, যাহা কাঁচা তাহা মিঠা, যাহা কাঁচা তাহা মিঠা। মনে রাখবা যে দুইটি শব্দ দ্বারা যদি একটি বস্তুকে বোঝায়, সেগুলোকে বলা হয় কর্মধারয় সমাস। সেগুলিকে কি বলা হয়? কর্মধারয় সমাস। যেমন কাঁচা মিঠা, তাহলে আমটা মানে যেই জিনিসটা কাঁচা সেটাই কি? মিঠা। ঠিক আছে, তাহলে কাঁচা মিঠা দিয়ে কি বোঝাচ্ছে? যা কাঁচা তাই মিঠা। তাহলে দেখো, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, আমরা বলছিলাম এগুলো কি কি সমাস? এগুলো হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাস, যা কাঁচা তাই মিঠা। লিখছো। ওকে, 41 নাম্বার। ওকে ফাইন। এরপর আসো 42 নাম্বার। 42 আসো, বলছে আত্মাকে চিনলেই আত্মনির্ভরশীলতা আসে। কোন রচনায় এই কথাটি আছে? আত্মাকে চিনলেই আত্মনির্ভরশীলতা আসে। কোন গল্পে বা কোন প্রবন্ধে আছে, বা কোন রচনায় আছে, বা কোন রচনায় আছে? বলো। আত্মাকে চিনলেই বাচ্চারা কমেন্ট করে না রে। দেখছো এই ল্যাপের মধ্যে ঘুমাই গেছো না? মাইর দিব এখন ধরে। ঘুমাই গেছে, ঘুমাইলে হবে না, বইলেই দিছি। 1টা পর্যন্ত ক্লাস, 1টার আগেই ছেড়ে দিব। যাও লক্ষ্মী শোনা বাচ্চারা, ক্লাসে আসো, বন্ধুদেরকে একটু শেয়ার করো। যেগুলো হচ্ছে এই যে রাত জায়গায় রিলস দেখতেছে, রিলস না দেখে এগুলোর ক্লাসে নিয়ে আসো। আমি রাত 11টায় কেন ক্লাস দিছি তোমাদের বলো তো? যে রাত 11টায় কেন ক্লাসটা দিছি? তোমরা তো অনেকেই ভাবতে পারো যে ভাই আমি বোর্ড দিছি এর জন্য 11টায় দিছে। না ভাই, এটার পিছনে একটা কারণ আছে, লজিক আছে। তোমরা হচ্ছে ছেঁকা খাওয়া পার্টি। তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে ফেল করছো মানে, হয় নাই ভাই, ফেল মানে হয় নাই। আচ্ছা বাদ দাও, সম্মানের সহিত বলতেছি, ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা ছেঁকা খেয়েছো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা ছেঁকা খেয়েছো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের জন্য দেখো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সময় কি? সকাল
ধরলাম শীতের মধ্যে তোমরা সকাল 8টা থেকে তুমি রাত 10টা পর্যন্ত তুমি তোমার নিজের মতো করে পড়াশোনা করবা, নিজের মতো করে পড়াশোনা করবা। পড়াশোনা শেষে রাতে তুমি এটা বোনাস ক্লাস হিসেবে রাখবা। সারাদিন যে পড়ছো এখন একটু জাবার কাটবা। আচ্ছা দেখি তো মোবাইলটা নিয়ে কি পড়াচ্ছে রাশেদ। রাশেদ ভাই ক্লাস, ঠিক আছে দেখি কি পড়ায়। জাস্ট এই যে তুমি 11টায় বসলা, এই 11টায় বসে তুমি যদি 2টা এমসিকিউ যদি তুমি রাইট করতে পারো ভাই, আমার ক্লাস থেকে যদি 2টা এমসিকিউ তোমার কমন পড়ে, তোমার জন্য এই 2টা এমসিকিউ হচ্ছে বোনাস। এটা হচ্ছে তোমার ফুলসেরাতের বোনাস, আখেরাতের বোনাস। ওই যে পরীক্ষা দিবা না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, ওই দিনকার জন্য এই 2টা মার্ক তোমার জন্য বোনাস। এই 2টা মার্ক তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাকে কি করবে, তোমাকে পজিশন করে দিবে। এই 2টা মার্ক তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার পছন্দের সাবজেক্টটা সিলেক্ট করে দিবে। তোমার কাছে মনে হতে পারে ভাই 2 নাম্বার তো ভাই কিছুই না, 2 নাম্বারের জন্য চান্স হারায়, 2 নাম্বারের জন্য ল সাবজেক্টটা পায় না, 2 নাম্বারের জন্য সে চান্স পায় না, 2 নাম্বারের জন্য একটা স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না। তাহলে তোমাকে এই 2টা নাম্বার এই রাত 11টার পরে যে তুমি এক্সট্রা সময় দিছো, এই এক্সট্রা ফেসিলিটি। তোমরা অনেকে দেখবা তোমাদের অনেকের মামা চাচা খালু বিদেশে থাকে, প্রবাসে থাকে, তারা দেখবা বলে ওভার টাইম করে। কি করে? ওভার টাইম। সারাদিন কাজ করার পরে এক্সট্রা যে কাজটা করে এটাকে বলে ওভার টাইম। আর আমাদের এই ক্লাসটা হচ্ছে ওভার ক্লাস। সারাদিন শেষে তুমি এই যে পড়তেছো, দিন শেষে সবাই কিন্তু এখন ঘুমাবে, খাওয়া দাওয়া খেয়ে ঘুমাচ্ছে, তোমার এই সময়টা হচ্ছে ইনভেস্ট, ওভার ইনভেস্ট। তোমরা যারা ফুল ডেডিকেশন আছে, আমি বিশ্বাস করি সেই দিন শেষে রাত 12টার সময় এসা এই আমার ক্লাস করতেছো এই শীতের মধ্যে। শীতের মধ্যে ল্যাপের নিচে বসে হইলো ক্লাস করো, করো 2টা অক্ষর শোনো। লিখতে পারতেছো না ভাই, দরকার নাই, তুমি ইয়ারফোন দিয়ে একটু শোনো, ক্লাসটা শোনো, বারবার মুখে মুখে পড়ো, মুখে মুখে পড়ো। আমি তো অনেক সময় দিই একটা এমসিকিউ শেষে, মিনিমাম 1 মিনিট 1.5 মিনিট সময় দিই। তুমি মুখস্থ করে রাখো এমসিকিউটা ভাই, আমি বলি তোমার এখান থেকে কমন আসবে, কমন আসবে। ওকে, আমরা একটু আসি। বলছে আত্মাকে চিনলেই আত্মনির্ভরশীলতা আসে। অনেক শিক্ষার্থীরা ক নাম্বার উত্তর দাগাবো অনেকে। এই কেউ আসো নাকি ক নাম্বার দাগাইছো? দেখো ভাই, এটা মানব কল্যাণ না, এটা আমার পথ থেকে আসছে। আমাদের ওই যে কাজী নজরুল ইসলাম বলছিল আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে, আমার পথ প্রবন্ধ থেকে এই প্রশ্নটা আসছে। আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে, আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে। আচ্ছা কেউ মন থেকে বলো তো, তোমরা কারা কারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও? যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও মন থেকে, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ওন করো, চান্স পেতে চাও, তোমরা একটু আরিউ লিখে কমেন্ট করো তো দেখি কারা কারা চান্স পেতে চাও, কারা কারা আর ইউতে চান্স পাইতে চাও। বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বিশ্ববিদ্যালয়, সবচেয়ে সুন্দর নগরের বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, কারা কারা চান্স পাইতে চাও? কারা কারা আম খাইতে চাও? নেক্সট, শীতের মধ্যে কুয়াশায় তোমরা কারা কারা খেজুরের রস খাইতে চাও? কারা কারা অরিজিনাল একদম পিওর আম খাইতে চাও নিজের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে? যারা কারা 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 চান্স পাইতে চাও দেখি একটু আর ইউ লিখে কমেন্ট করো তো, আর ইউ লিখে কমেন্ট করো। কারা কারা চান্স পাইতে চাও জাস্ট আর ইউ লিখে কমেন্ট করো। কারা কারা রাবিতে চান্স পেতে চাও, রাবি বা আর ইউ লিখে কমেন্ট করো তো দেখি। রাবি অথবা আর ইউ লিখে কমেন্ট করো তো দেখি। রাবি অথবা আর ইউ লিখে কমেন্ট করো তো দেখি। সরি, রাবি অথবা আর ইউ লিখে কমেন্ট করো তো দেখি। ওকে, ইনশাল্লাহ সৃষ্টিকর্তার কাছে আমি দোয়া করি যে আল্লাহ দেখো এই যে রাত জেগে, এত রাত জেগে স্টুডেন্ট গুলো পড়াশোনা করতেছে, তুমি তাদের সবাইকে একটা পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স পায় দাও, যে কোনো একটা সাবজেক্ট হইলো চান্স পায় দাও, পছন্দের বিশ্ববিদ্যালয়ে পছন্দের সাবজেক্টে পড়ার একটা সুযোগ করে দাও। আমি দোয়া করি সবাই যেন তোমরা পছন্দের বিশ্ববিদ্যালয়ে পছন্দের আসনটি নিশ্চিত করতে পারো। ওকে, আমরা একটু আসি, আমরা একটু আসি আমাদের ক্লাসে আসি। ওকে, দ্রুত একটু ক্লাসে আসি, একটু মনোযোগ দাও, চিন্তা করো। দেখো বলছে রেখাচিত্র কোন ধরনের রচনা, রেখাচিত্র কোন ধরনের রচনা, রেখাচিত্র কোন ধরনের রচনা, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্নটা আসছে। রেখাচিত্র, রেখাচিত্র কোন ধরনের রচনা? রেখাচিত্র হচ্ছে একটা দিনলিপি। রেখাচিত্র কি? দিনলিপি। বাংলা সাহিত্য থেকে আসছে। তোমাদের রেখাচিত্র কি? এটা একটা দিনলিপি, এটা একটা দিনলিপি। দেখো কোনটি নত্যবিধানে প্রযোজ্য নয়, কোনটি নত্যবিধানে প্রযোজ্য নয়, কোনটি নত্যবিধানে প্রযোজ্য নয়, একটু খেয়াল করো, নত্যবিধানে প্রযোজ্য নয়। দেখো কল্যাণ,
চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ বেরবের কঙ্কন কণিকা কল্যাণ শোণিতমণি। তাহলে দেখো নত্য বিধান প্রযোজ্য নয়, এইটা হচ্ছে নত্য বিধানে প্রযোজ্য নয়। কেন? এটা হচ্ছে স্বভাবত মূর্ধন্য, এগুলো কি স্বভাবত মূর্ধন্য। চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ বেরবের কঙ্কন কণিকা কল্যাণ শোণিতমণি স্থান গুণ পূর্ণবেণী আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা বাণী গৌর কোনো ভানপন সঞ্চিক্ষণ নিকন্তন কফিন বণিক গুণ গণনা পিনা পুণ্যবান। আমি পড়াইছিলাম তোমাদেরকে স্বভাবত মূর্ধন্য থেকে তোমাদের মাস্ট বি একটা প্রশ্ন কমন আসবেই আসবে। তাহলে চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিতমণি স্থান গুণ পূর্ণবেণী আপন লাবণ্য বাণী নিপুণ বনিতা পানি গৌণ কোনো ভানপন চিক্ষণ নিকন্তন কফিন বণিক গুণ গণনা পিনা পুণ্যবান। আমি বলছিলাম বারবার এটা মুখস্থ করো, যারা এখনো মুখস্থ করো নাই মুখস্থ করে নেবা। ওকে, তাহলে স্বভাবত মূর্ধন্য থেকে তোমার কিন্তু পরীক্ষা প্রশ্ন থাকে। এখন আসো দেখো, বলছে গৃহ গৃহ প্রবন্ধটি বেগম রোকেয়ার কোন বিষয়ে, দেখো গৃহ প্রবন্ধটি বেগম রোকেয়া কোন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন, কোন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন, কোন বিষয় ভাই চিন্তা করি, কোন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন, কোন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। রাইট অ্যান্সার কি হবে বলো, রাইট অ্যান্সার কি হবে? দেখো আছে, নারীর কোন সম্পত্তি আছে কিনা, নারীর অর্থ আছে কিনা, নারীর কোন স্বাধীনতা আছে কিনা, না নারী সত্যি কোন ঘর বা গৃহে আছে কিনা। একটু খেয়াল করো, এটা রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে? আমারও কবিতাটা মনে আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে নারী সত্যিই কোনো ঘর বা গৃহ আছে কিনা, নারীর কোনো ঘর আছে কিনা। নারীর আসলে কোনো ঘর নাই, আসলে নারীর কোনো ঘর নাই। একটা নারী, তুমি চিন্তা করো, তুমি যে মেয়েরা আমার আপুরা আছো, আপুরা তোমরা কেন এত পড়াশোনা করবা, তোমাদের পড়াশোনা কেন গুরুত্বপূর্ণ? কারণ নারীর তো কোনো ঘর নাই। তুমি চিন্তা করো, তুমি এখন 18 বা তোমার বয়স এখন 18, 20, তুমি 22, তুমি চিন্তা করো 20 বা 22-এ তুমি যখন হবা বা 25 যাবা, তুমি কার ঘরে যাচ্ছ? তুমি তোমার বর বা স্বামীর ঘরে যাচ্ছ, বর বা স্বামীর ঘরে যাচ্ছ, স্বামীর ঘর, স্বামীর ঘর। তো তখন তুমি কি করবা, দেখবা আরো কিছুদিন পর বৃদ্ধ হওয়া যখন, তখন তোমার বাপের বাড়ি আসবা, বাপের বাড়িটা তোমার নাই, এটা হয়ে গেছে কার? এটা তোমার ভাইয়ের বাড়ি হয়ে গেছে। আবার তুমি চিন্তা করো, দিন শেষে দেখো তোমার স্বামীর ঘরটা, তুমি যখন বৃদ্ধ হবা, এটা কি স্বামীর ঘর আছে? নাই, এটা তোমার ছেলে মেয়ের ঘর হয়ে গেছে, ছেলে মেয়ের ঘর হয়ে গেছে। তাহলে একটা নারী আলটিমেটলি তার কোনো ঘর নাই, গৃহ নাই, এটা তার কোনো ঘর নাই, গৃহ নাই। তাহলে এটাই বলছে আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি কি বলছেন, নারী সত্যিই কি কোনো ঘর বা গৃহ আছে? নারীর আসলেই কোনো সত্যিকারের ঘর বা গৃহ নাই। যদি একটা নারী, তার শুধু থাকতে পারে তার মেধা, তার যোগ্যতা, তার আইডেন্টিটি হচ্ছে তার একটা সবচেয়ে বড় ঘর বা গৃহ। তাই নারীকে কি করতে হবে? নারীকে এগিয়ে আসতে হবে, পড়াশোনার দিকে আসতে হবে। ঠিক আছে, একটা ছেলে দিন শেষে যাই হোক, সে তার বাপের পৈতৃক সম্পত্তি পায়, যা দিয়ে মেয়েরা ছেড়ে চলে ফেরা খায়, কিন্তু একটা নারী কিন্তু আলটিমেটলি তা পায় না, সমাজে এখনো কিন্তু পায় না। ঠিক আছে, তো তোমরা কি করবে, তোমরা পড়াশোনা করো, সেলফ ডিপেন্ডেবল হও, তাহলে তোমরা কি হবে, দিন শেষে এই পড়াশোনাই তোমার সবচেয়ে বড় অ্যাসেট। যখন এই পড়াশোনা আছে, তোমার ঘরও থাকবে, তোমার সংসারও থাকবে, তোমার বাপের বাড়িও থাকবে, তোমার নিজের বাড়িও থাকবে, তোমার শ্বশুর বাড়িও থাকবে, তোমার ছেলের বাড়িও তোমার হবে, কারণ তেল দিবে সবাই। কারণ বাঙালি জাতি তেলে মাথায় তেল দেয় মনুষ্য জাতির রোগ। ওকে, আসি আমাদের 46 নম্বর প্রশ্ন, বলছে নৈসর্গ এর বিপরীত অর্থ শব্দ অর্থ কি? বিপরীত শব্দার্থ কি? নৈসর্গ শব্দের বিপরীত শব্দার্থ কি? সবাই একটু কমেন্ট করে জানাও তো, নৈসর্গ শব্দের বিপরীত শব্দার্থ কি? নৈসর্গ নৈতিক, কৃত্রিম এবং স্বাভাবিক। রাইট অ্যান্সার কি হবে বলো, রাইট অ্যান্সার কি হবে? দ্রুত 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 কমেন্ট করো, রাইট অ্যান্সার কি হবে? 45 নম্বর প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? 24-25-এ এটা আসছিল সি ইউনিটে, দেখছো কত লেটেস্ট প্রশ্ন। দেখো, ঘর থেকে গৃহহীন, ঘর থেকেও গৃহহীন, হ্যাঁ ঘরে থেকেও গৃহহীন নারীরা। আরে কষ্ট দিলেন স্যার, বাবা তোমার এত কষ্ট লাগে, তোমার কেন কষ্ট লাগে? আমি তো বলছি নারী আপুদেরকে, তোমার কষ্ট লাগে? আরে তোমার ঘরেও কিন্তু আছে মানুষ, চিন্তা করো। ওকে আসো, 46, আমাদের 46 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? 46 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার হবে কৃত্রিম। ওকে, আমি রাইট, এম আই রাইট আর এম আই রাইট? হ্যাঁ ঠিক আছে, রাইট হবে কৃত্রিম, রাইট অ্যান্সার কি কৃত্রিম। তারপরে আসি আমরা 47 নম্বর প্রশ্ন, দ্রুত 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 একটু আসো। অজগর বৃত্ত বাগদাটির অর্থ কি? অজগর বৃত্ত বাগদাটির অর্থ কি? অজগর বৃত্ত আমার এটা ভাবলে কেমন হাসি পায়, আমার একটা সাপের মুভি দেখছিলাম, ইংলিশ মুভি, ওটার মতো মনে হয়। অজগর সাপ দেখবা, বিশাল বড় সাপ, ওই অজগর কি করে, এই বৃত্তাকার বানায় বসে থাকে। তো এত বড় সাপ, সে যদি এই প্যাচ খুইলা সে যদি সামনের দিকে আগাইতে চায়, তার অনেক সময় লাগে, কি লাগে? অনেক সময় লাগে। মানে সে মূলত বোঝাচ্ছে অলস,
অজগর বৃত্ত মানে হচ্ছে এই যে অজগর সাপ, এত বড় একটা সাপ, সে যদি সামনে আগে খাবারও খাইতে চায়, তার মেলা অলসতা লাগে, সামনে আসতে মন চায় না। তাহলে এই যে প্যাচ খুলে যে আসবে, এটা মানে হচ্ছে আইলস্বামী বোঝায়। কি বোঝায়? আইলস্বামী বোঝায়। অজগর বৃত্ত দিয়ে কি বোঝায়? আইলস্বামী বোঝায়। মানে হচ্ছে অলস প্রকৃতির মানুষ, এগুলোকে বলা হয় অজগর বৃত্ত। কি বলা হয়? অজগর বৃত্ত। ওকে, এবার আসি সন্ধি। সন্ধি এর বিপরীত শব্দ কি? আমরা জানি সন্ধি শব্দ সারা জীবন পড়ছি। সন্ধি সন্ধি অর্থ কি ভাই? সন্ধি অর্থ হচ্ছে মিলন। সন্ধি অর্থ কি? সন্ধি অর্থ হচ্ছে মিলন। আরো জেনে নাও, মিলন, চুক্তি, ঐক্য, মিলন, চুক্তি, ঐক্য, সম্মিলন। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, চুক্তি, ঐক্য, সম্মেলন। সারা জীবন খালি মিলন পড়ছো, এখন আসো ব্রেকআপ করাই দেই। মানে সন্ধি শব্দের বিপরীত অর্থ কি? বিপরীত শব্দের অর্থ হচ্ছে, সন্ধি শব্দের বিপরীত অর্থ হচ্ছে ব্রেকআপ, মানে হচ্ছে বিচ্ছেদ। সন্ধি শব্দের বিপরীত অর্থ কি? বিচ্ছেদ। সন্ধি শব্দের বিপরীত অর্থ হচ্ছে বিচ্ছেদ। আর কি আছে? বিগ্রহ, বিগ্রহ, বিচ্ছেদ বা বিগ্রহ। তাহলে সন্ধি শব্দের বিপরীত অর্থ কি হবে? বিপরীত অর্থ হবে বিচ্ছেদ বা বিগ্রহ। বিপরীত অর্থ কি হবে? বিচ্ছেদ বা বিগ্রহ। সন্ধি শব্দের বিপরীত অর্থ কি হবে? বিচ্ছেদ অথবা বিগ্রহ। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সন্ধি শব্দের বিপরীত অর্থ হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ। এরপর আসি, বলছে অনশনে মৃত্যু এর সংকুচিত রূপ কি? মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ কি? বলো। অনশনে মৃত্যু মানে কি? অনশনে মৃত্যু, এগুলোকে আমরা বলি, এক কথায় প্রকাশ বলি, এগুলো হচ্ছে সংকুচিত রূপ। অনশনে মৃত্যু, যারা অনশন করতে যায়, বলছে আমার অনশন করবো। তোমরা এই যে ছেলেমেয়েরা, এই বাচ্চারা, ছেলেরা, আমার ভাইরা করে, আমার বাইক কিনে না দিলে আমি আমার অনশন করব। এই ঢং কারা করিস বাসায়, মায়ের দেওয়া দরকার তোদেরকে ধরে। আপুরা বলে না, খাবো না, আজকে খাবো না, বলছে আয় না একটু খাওয়া যা, এরকম করো না তোমরা? এই যে অনশন করে, এগুলা বাসায়, নিজের বাসায় অনশন, নিজের সংসারে অনশন করো কারা কারা? এই যে অনশন করো, এই অনশন করতে যায় যারা, মানে মূলত অনশন করে আন্দোলন করে, অনশন করে, না খায় কি করে, মইরা যাবো আবার যদি এই জিনিস না দাও, এটাই বলে অনশন। তাহলে অনশন, এই অনশনে মৃত্যু হয়েছে যাকে, তাকে সংকুচিত রূপ কি? কি কি হবে? হবে সারাসন। অনশনে মৃত্যু এর সংকুচিত রূপ হচ্ছে সারাসন। যারা পারো না যাই না নাও, তাহলে এখন থেকে অনশন করবো না, তোমরা সারাসন করো, মানে না খেয়ে মরে যাবা। আসো, এখন দেখো, শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস কোনটি? মুখস্থ করে নাও। শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস হচ্ছে পথের দাবি। মনে রাখবা, পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, আর পথের দাবি হচ্ছে শরৎচন্দ্রের উপন্যাস। পথের দাবি এটা একটা রাজনৈতিক উপন্যাস, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? এটা ঋত্বিক ঘটক না বন্ধু, যে সিনেমা বানাইছে ঋত্বিক ঘটক, এটা নিয়ে একটা বাংলা পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি বানাইছে। ঠিক আছে? ওকে, এরপর একটু আসি, যে একটু খেয়াল করো, যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি হতে পারে না। বলছে যেই রাষ্ট্র হাত পাতা মানে ভিক্ষা চায়, ফলে আমাদের দেশে তো মানুষ গরিব, একটু টেহা দেন, মানে হচ্ছে সাহায্য চায় আর কি। বলছে যেই রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেয়, সেই রাষ্ট্র কোনোভাবেই আত্মমর্যাদা সম্পন্ন মানুষ সৃষ্টি হতে পারে না। তাহলে যেই রাষ্ট্র কি করে, হাত পাতে, ভিক্ষা চায়, চাটুকারিতা করে, দালালি করে, বড় ভাইয়ের প্রশ্নে যা বলে প্রিয় বড় ভাই, প্রিয় অভিভাবক, এই চাটুকারিতা যারা করে, সেই রাষ্ট্রে কোনোভাবেই আত্মমর্যাদা সম্পন্ন মানুষ সৃষ্টি বা সম্পূর্ণ নাগরিক সৃষ্টি হইতে পারে না। উক্তিটি কার? মানব কল্যাণ থেকে আসে। প্রশ্ন কোথা থেকে আসছে? মানব কল্যাণ। তোমরা অনেক শিক্ষার্থী এখনো আছো যারা তোমার প্রশ্ন ধরতে পারো না, এই প্রশ্নটা কই থেকে আসছে, কারণ তোমাদের পড়ার গ্যাপ আছে, এখনো কি আছে, পড়ার ঘাটতি আছে। তাহলে কোথা থেকে আসছে? মানব কল্যাণ। আর মানব কল্যাণ লিখছে কে? আবুল ফজল। রাইট অ্যান্সার কি হবে? আবুল ফজল। রাইট অ্যান্সার কি হবে? আবুল ফজল। গুড, ভেরি গুড। ওকে, এরপর আসো, বলছে কর্ণকুহর এর সমাস কি? কর্ণকুহর এই শব্দের সমাস কি? একটু খেয়াল করো, কর্ণকুহর শব্দের সমাস, কোন সমাস? কর্ণকুহর কোন সমাস? কর্ণের কুহর। র এর বিভক্তি আছে,
কর্ণের কুহর, তাহলে র এর বিভক্তি আছে, আমরা জানি র এর বিভক্তি থাকে, কি থাকে, বিভক্তি যদি থাকে সেগুলোকে আমরা বলি তৎপুরুষ সমাস। বিভক্তি লোপ পাইলে কোন সমাস? তৎপুরুষ সমাস। তাহলে র এর, এটা কি, র এর হচ্ছে ষষ্ঠী, র এর কি এ অন্তস্থিয়তে হচ্ছে সপ্তমী, র এর হচ্ছে ষষ্ঠী, তাহলে এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা কি সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবার দেখো চক্ষুমান, চক্ষুমান শব্দের বিপরীত অর্থ কি? চক্ষুষ্মান, আমরা বলি না চক্ষুষ্মান, এটা বলতে হচ্ছে চক্ষুমান, চক্ষুষ্মান, ঠিক আছে, চক্ষুষ্মান বলার সমস্যা নাই। চক্ষুষ্মান শব্দের বিপরীত অর্থ কি? অন্ধ, অদৃশ্য, অনুসহ্য, আর একটা হচ্ছে অবনমিত, অবনমিত। রাইট অ্যান্সার কি হবে? অবনমিত, নাকি কি হবে বলো? চক্ষুষ্মান, চক্ষুষ্মানে হচ্ছে এর বিপরীত হচ্ছে অন্ধ, এর বিপরীত হচ্ছে অন্ধ, এর বিপরীত কি? অন্ধ। চক্ষুষ্মানের বিপরীত অন্ধ, চক্ষুষ্মানের বিপরীত অন্ধ। 53 নম্বর চলে আসছি রে ভাই। 54তে আসো। 54, নিচের কোনটি তৎসম শব্দ? নিচের কোনটি তৎসম শব্দ বলো তো? নিচের কোনটি তৎসম শব্দ? 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 দেখো, গ্রামের ধর্মপ্রাণ গৃহিণীরা, একটা গল্প বলি শোনো। গ্রামের ধর্মপ্রাণ গৃহিণীরা পাত্র দেখার জন্য সন্ধ্যাবেলায়, একটু চিন্তা করো, পাত্র দেখার জন্য বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায়, আবার বলছি একটু খেয়াল করো, এই বাচ্চারা দিয়ে খেয়াল করো, গ্রামের ধর্মপ্রাণ গৃহিণীরা পাত্র দেখার জন্য, মানে কি পাইছে? পত্র পাইছে, চিঠি পাইছে। পাত্র দেখার জন্য পত্র পেয়ে তারা কি করছে? বৃষ্টির দিনে, ধর্মপ্রাণ গৃহিণীরা কি করছে? বৃষ্টির দিনে নারিকেল নিয়ে, নারিকেল নিয়ে তারা কি করছে? স্বর্ণ এবং রত্ন পরে শ্রাদ্ধ খেতে যায়। আসার সময় তারা ভবন, চন্দ্র, সূর্য, তারকা ইত্যাদি দেখে তারা কি জানায়? প্রণাম জানায় এবং ধুলি নিয়ে আসে। তাহলে এগুলো কি বলছিলাম? এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তৎসম শব্দ। আর তৎসম শব্দ মনে রাখার আরো টেকনিক বলছিলাম, যদি শব্দের মাঝে যদি মূর্ধন্য, মূর্ধন্য শয়ন, শয়ন, তারপর হচ্ছে ক্ষীয়, ক্ষীয়ন, ক্ষীয়ম, তারপর হচ্ছে বিসর্গ, তারপর হচ্ছে অনুস্বর, তারপর হচ্ছে ন, হয় ন, হয় ম, এগুলো যদি যুক্ত থাকে তাহলে এই শব্দগুলো অবশ্যই হবে তৎসম শব্দ। এছাড়াও আরো বলছিলাম যে ভৌগোলিক কোনো, ভূমন্ডল সম্পর্কিত কোনো শব্দ থাকলে সেগুলো হবে কি? আমাদের এই তৎসম শব্দ, যেমন চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র, এগুলো কি তৎসম শব্দ, এগুলো কি তৎসম শব্দ। তাহলে এখানে দেখো নারিকেল, নারিকেল কি শব্দ? গ্রামের ধর্মপ্রাণ গৃহিণীরা পত্র পেয়ে পাত্র দেখার জন্য নারিকেল নিয়ে, নারিকেল নিয়ে, যে নারিকেল, নারিকেল কি শব্দ? নারিকেল হচ্ছে তৎসম শব্দ। এগুলো আছে ভাই আমার শিখা বইয়া আছে, যারা কিনো না এখনই কিনে নাও দ্রুত, রকমারিতে আছে, অর্ডার করো, আজকে অর্ডার করো, ঠিক আছে? নাই মনে রকমারিতে শেষ হয়ে যাবে রে বই, বুঝিস না, 15 দিন পর আজকে আজকে স্টকে আসছে 22টা বই, এই 22টা বই আছে, এখনো অর্ডার করে নাও। দেখো বুদ্ধিজীবী, কি বলছি? বুদ্ধিজীবী, এই 22টা বই কালকে আর সকালে পাবা না, দেখো পাবা না, আমি বলছি তুমি দেখো, রকমারিতে দেখো, পাবা না, সন্ধ্যায় দিছে পাবা না, শেষ। 15 দিন পরে 20টা বই স্টকে আসছে, মানে কোনো জায়গায় নাই, আমি এক জায়গা থেকে কালেক্ট করতে পারছি, লাইব্রেরিতে চিপা চাপা থেকে কালেক্ট করে আমি রকমারিতে দিছি। 100 বইয়ের অর্ডার আছে কিন্তু বই নাই একটা। 15 দিন পর আজকে বই স্টকে আসছে, যাদের কাছে শিখা বইটা নাই অর্ডার করে নাও। আর বিউপি পরীক্ষা দিবা না, অদম্য বইটা, অদম্য বইটা রকমারি থেকে অর্ডার করে নিবা। অদম্য, এই যে অদম্য ইংলিশ ভার্সন জিকের জন্য, জীবনে তো জিকে পড়ছো, মেলা জিকে পড়ছো, কিন্তু যদি বলে বাংলাদেশের, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি, ইংরেজিতে বললে আর পারি না। আরে বাইনছেড়ে বলে লাভ কি, আমি পারি নাই। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? এটা যে দোয়েল, দোয়েল জানি সারা জীবন, কিন্তু দোয়েলের ইংরেজিতে ম্যাকপাই, এটা আর জানি না। তাহলে দেখে এত সহজ প্রশ্ন পরীক্ষা আসার পরও পারি নাই রে। তাহলে এই বইটা ছিল না আমার, এই বইটা আমার সময় ছিল না, আজ থেকে 7-8 বছর আগে পরীক্ষা দিছি তো, ওই সময় এই বইখান ছিল না। তাহলে এই বইটা চমৎকার একটা বই, তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিবা মাস্ট এই বইটা নিয়ে নিবা। এটা ইংলিশ ভার্সন জিকে ফাইনাল সাজেশন এন্ড মডেল টেস্ট, 152 পৃষ্ঠার বই। তোমরা অবশ্যই অবশ্যই এই অদম্য বইটা একবার দেখে নিও, আশা করি বই কিনে দেখলে হবে না, বইটা খুব কাজের বই, ঠিক আছে? আমি নিজেও পড়বো। ওকে, আসো বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী শব্দটি কোন ঘরে সমাস? বুদ্ধি আবার জীবীও আছে, বাবা, বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী কি সমাস? এ বাচ্চারা কি সমাস? বুদ্ধিজীবী, এগুলো পড়াইছি রে ভাই। বুদ্ধিজীবী কি সমাস? তৎপুরুষ সমাস, এগুলো কয়বার পড়াইছি, বুদ্ধিজীবী তৎপুরুষ সমাস, বিভক্তি আছে। ওকে, এরপর আসো দেখো,
বলছে নিম্নোক্ত কোন বাক্যটি ঠিক নিয়মে প্রকাশ করে, ঠিক নিয়ম প্রকাশ করে। বলছে উপসর্গের নিজস্ব অর্থ আছে। মিথ্যা কথা ভাই, উপসর্গের অর্থ নাই। বলছে যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে তাকে বলে উপসর্গ। উপসর্গ জীবনে কোনোদিন অর্থ ছিল না। এর জন্য পরীক্ষা আসছে নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, উপসর্গ। তাহলে দেখো অনুসর্গের নিজস্ব অর্থ আছে, থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এরপর আসো দেখো, এরপরে কি বলে দেখো, চিন্তা করো অনুসর্গের কি আছে, নিজস্ব কোনো অর্থ আছে কিনা বলবো দেখি। অনুসর্গের নিজস্ব অর্থ আছে। আমরা বলি না যে তোমাকে দিয়ে আমার হবে না, দিয়েটা কি অনুসর্গ। ময়ূরের সঙ্গে নাচিছে ময়ূর, সঙ্গেটা কি অনুসর্গ। তাহলে অনুসর্গের নিজস্ব অর্থ আছে। অনুসর্গের কি আছে, নিজস্ব অর্থ আছে, নিজস্ব অর্থ আছে, অনুসর্গ নিজস্ব অর্থ আছে। এই অদম্য বই কারা কারা কিনছো, এখনই কমেন্ট করো তো দেখি কারা কারা কিনছো। অদম্য বই কারা কারা কিনছো, কমেন্ট করো। ওকে, আসো, বর্ণ এবং ধ্বনির মধ্যে পার্থক্য কি। বর্ণ এবং ধ্বনির মধ্যে পার্থক্য কি ভাই? বর্ণ চোখে দেখা যায় আর ধ্বনি কানে শোনা যায়। ধ্বনি কি করা যায়, ধ্বনি কানে শোনা যায়। তাহলে একটা একটা শোনা যায়, একটা দেখা যায়। দুইটাই কি ইন্দ্রিয় জিনিস, দুইটাই কি ইন্দ্রিয় জিনিস। মানে একটা কানে শোনা যায়, একটা হচ্ছে চোখে দেখা যায়। একটা কানে শোনা যায়, একটা চোখে দেখা যায়। তাহলে চিহ্ন এবং অর্থ, চিহ্ন এবং, একটা হচ্ছে চিহ্ন আর একটা হচ্ছে অর্থের প্রকাশ। একটা হচ্ছে চিহ্নের প্রকাশ, একটা কি অর্থের প্রকাশ। একটা হচ্ছে চিহ্নের প্রকাশ, একটা কি অর্থের প্রকাশ। আসলে একটা হচ্ছে চিহ্নের প্রকাশ আর একটা হচ্ছে অর্থের প্রকাশ। আসসালামু আলাইকুম। এই কাকে নিয়ে আসছি, দেখো দেখো দেখো। বাচ্চা কাচ্চা কেমন আছো? বলো কেমন হচ্ছে ক্লাস? বলো ক্লাস কেমন হচ্ছে? ক্লাস কি ভালো হচ্ছে? মধ্যরাতের ক্লাস ভালো হতেই হবে। চলে আসছি, হ্যাঁ, আর লুকিয়ে থাকতে পারলাম না, চলে আসছি। আর লুকিয়ে থাকতে পারলাম না। এই দেখো দেখো, উত্তর করো তো, উত্তর করো, উত্তর করো। 58 নম্বর প্রশ্ন, ক্রিয়া বিশেষণ নয় কোনটা? নয় চেয়েছে, এই নয় নয় নয়। ক্রিয়া বিশেষণ নয় কোনটা? আজকে অ্যান্সার করো। নয় নয়, এই নয় অ্যান্সার হচ্ছে মিছিল, মুখস্থ আবার। নয় হচ্ছে মুখস্থ, মিছিল মিছিল। আচ্ছা, এরপরে 58 শেষ, ব্যাখ্যা ট্যাখ্যা বাদ স্যার, ক্ষুধা লাগছে, খাইতে যাব এখন। ক্রিয়ার অবস্থান কোথায়? বলো, বাংলা অভিধানে ক্ষীয় এর অবস্থান কোথায়? কয়ের পরে, ক্ষীয় এর অবস্থান কয়ের আগে। কোথায়? তাহলে ক বর্ণের পরে। হ্যাঁ, অ্যান্সার কি ক বর্ণের পরে। আচ্ছা, এই তোমরা তো সব পারতেছো, হ্যাঁ তোমরা সব পারো। ওকে, এরপরে 60, কবি কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? এটা আমি পারি, কুহেলিকা। অ্যান্সার হয়েছে কিনা? কুহেলিকা। এটা কিন্তু প্রশ্ন আসছে বিসিএস এ, আমি তোমাকে দেখাইতে পারবো, আমি তোমাকে দেখাতে পারবো, এটা বিসিএস এ প্রশ্ন আসছে। তো মাল্টি ট্যালেন্টেড টিচার হচ্ছে, ইংলিশ, বাংলা, আইসিটি, সাধারণ জ্ঞান, অলরাউন্ডার। আচ্ছা, সবাই তোমরা হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানাইছো। শোনো, তোমরা যারা হচ্ছে রাজশাহীতে পরীক্ষা দিবা, ভালো করে এই জিনিসগুলো পড়ে যাও। স্যার প্র্যাকটিস শিটটা দিয়ে দিবে তোমাদেরকে, আল্লাহ ভরসা। আমি বলে দিচ্ছি, প্র্যাকটিস শিট দিয়ে দিবে ইনশাআল্লাহ। আর হচ্ছে এই যে শিক্ষা বই যেটা তোমরা সংগ্রহ করেছো, ভালো করে পড়ো। স্টক নাই, আমি যতটুকু জানি স্টক আউট হয়ে গেছে। 2-4 কপি আছে যেগুলো গুচ্ছর জন্য, হ্যাঁ গুচ্ছের জন্য তোমাদের এই যে জিকে এক্সাম ব্যাচ পরীক্ষা দিচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। এখন বাংলা না পড়ে কি চান্স পাবে? শুধু কি জিকে দিয়ে চান্স পাবে কিনা বলো দেখি। না না, আমি এই শোনো তোদেরকে বলি, তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচে আছো তারা তো আছোই, তাদের কোনো এক্সাম ব্যাচ কোনো কিছুই কেনা লাগবে না। নরমালি তোমরা যারা অন্যান্য শিক্ষার্থী যারা আছো তাদের জন্য 99 টাকার বাংলা এক্সাম ব্যাচ লঞ্চ হচ্ছে, যেটা গুচ্ছের জন্য। আরো সকল ভার্সিটিকে টার্গেট করে তোমরা সেখানে ভর্তি হতে পারো। জাস্ট অর্ণব স্যার পেজে মেসেজ দিলেও হবে যে স্যার বাংলা কোর্সে ভর্তি হতে চাই, বাংলা 99 টাকার ব্যাচে। এটা এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচ ব্যতীত স্টুডেন্ট যারা আছো সবার জন্য। ওকে, আমরা ড্রিম অ্যাচিভারের স্টুডেন্ট বলছো, সাব্বির ট্রিট দিবেন না? হ্যাঁ, তোমাদের জন্য ট্রিট আছে, তোমাদের জন্য একটা নতুন স্পেশাল শিট রেডি করেছি, সেটাই তোমাদেরকে দিয়ে দিব আল্লাহ ভরসা। আর তোমরা সবাই এইবার তাহলে আপনার 18 হইলো ভাইয়া? শ্রেষ্ঠা চৌধুরী বলছে 18 হয়েছে কিনা। ফাইন স্যারের বয়স সব সময় মনে রাখবা, যত হ্যাপি বার্থডে আসুক না কেন, ফাইন স্যারের বয়স হচ্ছে 16 আর 17 মাঝামাঝি। আচ্ছা আচ্ছা, শোনো, কিছু গুরুত্বপূর্ণ কথা। খুব ক্ষুধা লাগছে ভাই, ক্লাস শেষ করতে হবে। তোমরা যারা এখন পর্যন্ত আমাদের নেক্সট অ্যাচিভারের সাথে যুক্ত হও নাই, তোমরা আমাদের নেক্সট অ্যাচিভারের সাথে যুক্ত হয়ে যাও। তোমরা জানো আমাদের নতুন প্রতিষ্ঠান হচ্ছে নেক্সট অ্যাচিভার।
কত কিছু পড়াইছে তোমাদেরকে, দেখছো? নেক্সট অ্যাচিভার মানে হচ্ছে স্বপ্ন থেকে সাফল্য। হ্যাঁ, আমরা এই মূল মন্ত্র নিয়ে আগাতে চাই। তোমরা যারা রাজশাহীতে পরীক্ষা দিবা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিবা তোমাদের জন্য শুভকামনা থাকবে। তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট আছো, আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে। আমরা সামনে কিছুদিন 2-1 এর মধ্যে আমরা বাংলা ম্যারাথন ক্লাস নিব, ইংরেজি ম্যারাথন ক্লাস নিব, জিকে ম্যারাথন ক্লাস নিব। আমি তো ম্যারাথন ক্লাস নিয়েছি, ফাইনাল সেশন শেষ করাইছি, আরো একবার শেষ করাবো আমরা যারা টিচার্স আছি ইনশাআল্লাহ। আর তোমরা অনেক কমেন্ট করতেছো দেখতেছি, আমি রাশেদ স্যারের পেজে কমেন্ট গুলো পড়তেছি, অন্য পেজে আমার সুযোগ নাই, আমার সামনে যেটা আছে। তোমার জন্য অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো, নতুন বছরের শুভেচ্ছা, নতুন বছর ভালো কাটুক, এই বছরের সফলতা আসুক। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের মধ্যে তোমাদের পরিচিত যারা ভাই আছে, বোন আছে, যারা প্রাইমারিতে পরীক্ষা দিবে, হ্যাঁ, প্রাইমারি শিক্ষক নিবন্ধনে যারা পরীক্ষা দিবে তাদেরকে একটু জানায়ও, শিক্ষক নিবন্ধনে যারা পরীক্ষা দিবে তাদেরকে একটু জানায়ও যে আমরা খুব শীঘ্রই শিক্ষক নিবন্ধনের জন্য ফ্রি ক্লাস শুরু করছি। এটা হয় আগামীকাল পরশুর মধ্যে আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। তো শুভকামনা রইলো সবার জন্য, শিক্ষা সাজেশন থেকে শুভকামনা, অদম্য থেকে, মিহিরজিকে থেকে, কিংবদন্তি থেকে, টপার্স থেকে, ইমোসেনিস ফাইনাল সাজেশন। আমরা সবাই একটা টিম, সবাই ভাই ব্রাদার একসাথে আছি। আমাদের জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া রইলো। ওকে, রাশেদ স্যার বিদায় নিয়ে নিবে। ওকে স্যার। তো শিক্ষার্থীরা শোনো, তোমাদেরকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের 99 টাকার যে বাংলা এক্সাম ব্যাচটা আছে, 99 টাকায় তোমরা বাংলা এক্সাম ব্যাচে পরীক্ষা দিতে পারবে, অজস্র পরীক্ষা দিতে পারবে। এই এক্সাম ব্যাচটা মূলত টার্গেট হচ্ছে জিএসটি। এখন বলতে পারো ভাই আমার তো রাবি টার্গেট, আমি বলি তুমি রাবির আগে, তুমি আরিউ এর আগে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে তুমি পূর্ণাঙ্গ 5টা মডেল টেস্ট দিতে পারবা, পূর্ণাঙ্গ 5টা মডেল টেস্ট এক্সাম দিতে পারবা। যদি ভর্তি হও তাহলে 99 টাকা ব্যাচে ভর্তি হলে তুমি 5টা মডেল টেস্ট দিতে পারবা। আর আমাদের এই গুচ্ছের জন্য তুমি 20টা, মোট 25টা পরীক্ষা দিতে পারবা, 25টা টপিক বেস এক্সাম পরীক্ষা দিতে পারবা। তোমাদের বিষয়ভিত্তিক এই পরীক্ষাগুলো হবে, আমি তোমাদেরকে পড়া দিব, এই টপিকস গুলো পড়া দিব, তোমাদেরকে শিট দিয়ে দিব বা নোট দিয়ে দিব, অথবা আমি ক্লাস নিব। তোমরা ওই টপিকস গুলো কি করবা, তোমরা পড়বা, SW করবা, এবং 2 দিন পর 3 দিন পর তোমরা কি করবা, ওই টপিকসে এক্সাম দিবা। তোমরা এই 99 টাকার এক্সাম ব্যাচে ভর্তি হলে তোমরা ক্লাস পাচ্ছ, ফ্রি ক্লাস পাচ্ছ আমার, এবং তোমরা আমার এই বিভিন্ন স্পেশাল পিডিএফ দিয়ে আমি নোট দেই, এই পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবা মাত্র 99 টাকা। তোমাদের এই এক্সাম চলবে গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত। তো তোমরা যারা ভর্তি হতে চাও 018144433392 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবা, অথবা এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট, তোমরা জাস্ট 99 টাকা পাঠিয়ে তোমার ফেসবুক আইডিটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়ে দিবা। তাহলে আমাদের ওয়েবসাইটে তোমাদেরকে আমরা অ্যাড করে দেবো, এবং আমাদের ফেসবুক গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেবো, সেখান থেকে তোমরা পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক শুভকামনা রইলো সবার জন্য। শুভকামনা জানিয়ে আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি, যাচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ঠিক রাত 11টায়।